ইউএসএ। তাহলে এটা দ্বারা বোঝা যাচ্ছে, সাউন্ড পাচ্ছ না? এই তোমার সবাই কি সাউন্ড পাচ্ছ? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, যে সাউন্ড পাচ্ছ ইসরা, তুমি তাহলে একটু লিভ নিয়ে আবার জয়েন করো। সম্পা তুমি লিভ নিয়ে একটু জয়েন করো। হ্যাঁ, ওকে। সো যদি এরকম হয় ঢাকা কোলন বাংলাদেশ, ওকে, তাহলে এখন আমি স্পেস দিলাম, এখন এখানে কোলন ইউএসএ। সো এখানে কি হইতে পারে তোমাদের কি ধারণা? ওয়াশিংটন। এখানে ওয়াশিংটন ডিসি, তার মানে বোঝানো হচ্ছে এখানে আসলে রাজধানী। সো এটা মূলত আমরা এই অ্যানালজি পার্ট, এবং এখানে প্রচুর পরিমাণে তোমার বানান ভুল শুদ্ধ এগুলো আসে, বাংলা বানান হইতে পারে, ইংরেজি বানান হইতে পারে। তারপরে যেটা ভার্বাল রিজনিং, এই ভার্বাল রিজনিং এর মধ্যে মূলত প্রচুর পরিমাণে ভোকাবুলারি আসে, প্রচুর পরিমাণে ভোকাবুলারি আসে এখানের মধ্যে। আর আমরা মূলত আজকে যে টপিকটা পড়বো সেটা হলো পাজল বা প্রবলেম সলভিং। হ্যাঁ, এই টপিকটা। তো তোমাদের রুটিনটা তো এখানে তোমার সিলেবাসটা এই জন্য জানা লাগবে। ধরো তুমি চিন্তা করলা যে তুমি এক্সামের আগে তুমি খুব শর্টকাটে কিছু বিষয় রিভিশন দিতে চাও, লাইক তোমার 4 দিন পরে পরীক্ষা, তুমি এখন একটা রিভিশন দিবা। তাহলে কোন কোন টপিক গুলো যদি তুমি দেখে যাও, একদম নিশ্চিত তুমি কিছু মার্কস পাবা তার মধ্যে। তাহলে এই যে টপিকটা নিউমেরিক্যাল অ্যাবিলিটি, দশমিকের যে হিসাব নিকাশ গুলো সেগুলো, দশমিকের এখানে মেইনলি গুণাঙ্ক আসে, ভাগাঙ্ক আসে, তারপরে তোমার যে বাইনারি যোগ বিয়োগ সেটা তুমি ভালো করে দেখে যাবা। তারপর এই যে যান্ত্রিক দক্ষতা যেটা মেকানিক্যাল রিজনিং, এখানের মধ্যে অল্প কিছু যন্ত্র নিয়ে কথাবার্তা আছে। আচ্ছা আচ্ছা, যাদের স্ক্রিন আসতেছে না তোমরা যেটা করবা, বের হয়ে আবার জয়েন করো, বের হয়ে আবার জয়েন করো, আর আমার স্ক্রিনটা পিন করে দাও। আমার স্ক্রিনটা পিন করে দিলে তাহলে দেখতে পাবা। আর আমার এখানে দুটো স্ক্রিন আমি জয়েন করেছি ইনফ্যাক্ট, একটা হচ্ছে আমার ফোন থেকে জয়েন করা, আর একটা হচ্ছে আমার কম্পিউটার থেকে জয়েন করা। এক জায়গায় স্ক্রিন দেখা যাচ্ছে, এক জায়গায় দেখা যাচ্ছে না। ওকে, তো যেখানে ছিলাম আমরা, এই মেকানিক্যাল রিজনিংটা তুমি এখানে অল্প কয়েকটা যন্ত্রপাতি নিয়ে কথাবার্তা আছে, তাহলে এখানে তুমি যদি একটু রিভিশন দাও, তাহলে এখানে তুমি 2-1 নাম্বার তুমি কনফার্ম করে ফেলতে পারবা। ওকে, আর এই যে বললাম প্রবলেম সলভিং, এইটা যদি তুমি একটু দ্রুত রিভিশন দিয়ে দাও, তাহলে এখান থেকে তুমি 1-2 নাম্বার তুমি কনফার্ম করতে পারবা। তার মানে তুমি এক্সামের আগে, ধরো আমি যদি এই 15 নাম্বারের মধ্যে তোমার এই 3 এই 9 নাম্বার তোমার প্রস্তুতি তুমি কিন্তু খুব ইজিলি নিয়ে ফেলতে পারবা। তোমার যেখানে প্রবলেম হবে সেটা হচ্ছে ভার্বাল রিজনিং এবং স্পেলিং এর ল্যাঙ্গুয়েজে। কেন? কারণ ভার্বাল রিজনিং এ ভালো করতে তোমাকে ভোকাবুলারিটা ভালো হতে হবে, কারণ অনেকগুলো ওয়ার্ডের অর্থ বুঝতে হবে, অর্থ না বুঝলে তুমি সেটা মিলাবা কিভাবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার স্পেলিং যেটা বা ল্যাঙ্গুয়েজ যেটা, সেটার জন্য তোমাকে মোটামুটি কিছু ওয়ার্ড স্টকে থাকতে হবে। এখানে বিভিন্ন উল্টাপাল্টা বানান আসে। হ্যাঁ, ধরো বানান আসতো যে সিজোফ্রেনিয়া, এখন যারা ডাক্তার বা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের ওরা তো সিজোফ্রেনিয়া বানানটা লিখতে পারে। এখন যে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না, ও তো সিজোফ্রেনিয়া বানানোর কাছে অনেক কঠিন, তাই না? আমাদের সাইকিয়াট্রি বানান দিল, এখন যে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের ওর জন্য সাইকিয়াট্রি বানানো হয়তো সহজ, কিন্তু আরেকজনের জন্য কিন্তু কঠিন। তো এখানে তোমার যে সেক্টর তুমি পড়াশোনা করছো সেটার বাইরে থেকে কিছু এরকম বানান টানান তোমাকে শিখতে হবে। একটা লিস্ট আমরা দিব, সেই লিস্টের বানানগুলো তোমাকে একটু দেখতে হবে। লাইক আমি যদি তোমাকে যদি বলি যে ডায়রিয়া, ডায়রিয়া বানানটা লিখো তো একটু সবাই কমেন্টে, ডায়রিয়া। যারা এখানে নন মেডিকেল তারা লিখতে আমি একটু খুশি হবো, তারা একটু লিখো তো ডায়রিয়া বানানটা লিখো কমেন্টে। DIARRHOER, রাইট? ইয়েস। সো এই টাইপসের বানান গুলো আসবে। তো এখানে মূলত তোমরা প্রস্তুতি নেওয়ার সময় তোমরা একটু এটিপিক্যাল যে বানানগুলো, মানে যেগুলো আমরা সচরাচর ভুল করবো, সেই ধরনের বানানগুলো যদি তুমি একটু মনোযোগ দাও, তাহলে স্পেলিং জিনিসটা ভালো করতে পারবা। তো চলো আজকে ক্লাসটা আমরা মূলত করব পাজল বা প্রবলেম সলভিং। তো পাজলের মধ্যে আমরা কয়েক রকম পাজল সলভ করব। একটা হচ্ছে চতুর্ভুজ কাউন্ট করা, একটা হচ্ছে ত্রিভুজ কাউন্ট করা। হ্যাঁ, এই দুটো থেকে আর ডাইস থেকে কিছু জিনিস আমরা দেখাবো। শাওন হোসেনের ডায়রিয়া বানানটা হয় নাই, বাকিদের মোটামুটি ঠিক আছে। ওকে, তো এখন এই রেকর্ডটা তোমরা যখন দেখছো, রেকর্ডের মধ্যে আশা করি বুঝতে পারছো অনেকে। আমি তোমাকে কিছু টিপসের কথা বলবো, সেটা হচ্ছে পাজল গুনতে যাওয়া না কখনো। আমরা যে রুলস গুলো বলবো সেই রুলস এর মধ্যে তোমার কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। তো যদি সেই রুলস এর মধ্যে যদি তোমার কমন পড়ে, তাহলে সেই রুলস অনুযায়ী তুমি সলভ করবা, কিন্তু প্লিজ গুনতে যাবা না। যদি গুনতে যাও তুমি হারায় যাবা, গুনতে গেলে তোমার টাইম অনেক বেশি লাগবে এবং তুমি ভুল করবা নিশ্চিতভাবে। হ্যাঁ, গোনা যায়। সেটা কখন? লাইক এই বর্গটা হয়তো গোনা যাবে, যে এখানে কয়টা বর্গ, এটা গুনে গুনে হয়তো বের করা যাবে যে এখানে এই আপনার স্ক্রিনটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে? জি, ছোট হয়ে যাওয়ার কথা না, আমি তো স্ক্রিন দেখতেই পাচ্ছি না। জি ভাই, দেখতে পাচ্ছ না? আপনার ছোট হয়ে গেছে। অন্য কেউ কি প্রেজেন্টেশন okay, করছিল okay. মনে হয়। স্ক্রিন দেখতে পাচ্ছি না ভাইয়া।
আচ্ছা আমি ইয়ে করতেছি। ওকে, ভাই আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? গায়েব হয়ে গেলাম ভাইয়া। দেখা যাচ্ছে অন্য কেউ মনে হয় প্রেজেন্টেশন স্টার্ট করে দিয়েছে, তাই একজন ভাইয়া প্রেজেন্ট করছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, আরেকজন প্রেজেন্ট করছে, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছিল না। So, এবার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, তোমরা কেউ একটু ওকে, আজকে প্রথম ক্লাস তো এই জন্য অনেকেই জিনিসটা একটু বুঝতে হতে প্রবলেম হইতেছে। তোমরা কি প্লিজ স্ক্রিন ওই যে প্রেজেন্টে ক্লিক করো না, কি প্রেজেন্ট করার কোনো দরকার নাই। প্রেজেন্টে ক্লিক করলে তোমার স্ক্রিন দেখা যাবে। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে ভাই? জি ভাই জি শোনা ভাইয়া, যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে, সো এই ধরনের প্রবলেম গুলো যদি আসে, এটা ধরো তুমি হয়তো কাউন্ট করে বলতে পারবে এখানের মধ্যে যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। দেখতে পাচ্ছি না ভাই আমি। দেখা যাচ্ছে? তুমি লিভ নিয়ে আবার জয়েন করো। ডেস্কটপ ক্লিয়ার আছে, দেখা যাচ্ছে না? আছে হ্যাঁ, সরি, সবকিছু ঠিক আছে ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে, প্রবলেম হচ্ছে, ঠিক আছে প্রবলেম হচ্ছে না। সো ঠিক আছে। তো যেটা বলছিলাম, এই ধরনের ছোটখাটো প্রবলেম যদি দেখো তাহলে হয়তো তুমি গুণে বের করতে পারবা, কিন্তু বিসিএস পরীক্ষায় যে ধরনের প্রবলেম আসবে এগুলা ইউজুয়ালি তুমি এরকম কাউন্ট করে বের করতে পারবা না। তো বাজারে মেন্টাল অ্যাবিলিটি কিছু বই পাওয়া যায়, ওরা কাউন্ট করে 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 এরকম মিলাচ্ছে। আমি বলবো এরকম কাউন্ট করে মিলাতে গেলে তোমার সময় অনেক বেশি লাগবে, প্লাস ভুল হবে। তো সেই জন্য তুমি আমাদের যে রুলস গুলো যেটা বলছি সেই রুলস গুলো তুমি এখন ফলো করবা। তো রেকর্ডিং এ তোমরা একবার দেখছো, যারা রেকর্ডিং দেখো নাই, আজকে প্রথম ক্লাস, সেই জন্যই আমি একটু কথাগুলো রিপিট করব। তো যদি আসে এরকম যে কয়টা বর্গ, তখন যেটা তুমি করবা, তুমি দেখবা যে দৈর্ঘ্য এবং প্রস্থ দুই দিকে সমান সংখ্যক বর্গ আছে কিনা। তা দেখো এইদিকে আমরা লাইক এটা পুরোটা দৈর্ঘ্য প্রস্থ সমান এখানের মধ্যে, তাই না? তাহলে এই দিকেও দুইটা বর্গ, এই দিকেও দুইটা বর্গ। তো যদি এরকম দুই দিকেই সমান পরিমাণ বর্গ যদি থাকে, তাহলে তুমি কাউন্ট করার জন্য কয়টা বর্গ তুমি নাম্বারিং করবা। লাইক নাম্বারিং করো 1 এবং 2, নাম্বারিং করে নাম্বারগুলো বড় করে দিবা। তো 1 কে বড় করলে হচ্ছে 1, আর 2 কে বড় করলে হচ্ছে 4। তো 1 আর 4 এগুলো যোগ করে দিবা, যোগ করে দিলে কয়টা? 5টা। তো এখানে 5টা বর্গ। আমরা এরপরে প্রবলেম যদি যাই, এখানেও আমাদের সেম জিনিস। তাহলে আমাদের এই দিকেও 3টা বর্গ, আমাদের এই দিকেও 3টা বর্গ, তার মানে আমাদের দুই দিকে ইকুয়াল পরিমাণ বর্গ আছে। তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আগের সিস্টেমটা ফলো করব। আমরা যেটা করব, একদিক থেকে নাম্বারিং করব। তাহলে 1, 2, 3 নাম্বারিং করলাম। এরপর এই নাম্বারগুলোকে বড় করব। তাহলে 1 কে বড় করলে হচ্ছে 1, 2 কে করলে 4, 3 কে করলে হচ্ছে 9। সো 1, 4 এবং 9 এই তিনটা ডিজিট আমরা যোগ করে দেব, যোগ করলে হচ্ছে 14। 14টা বর্গ। এখন এটা তুমি যদি এইভাবে না করে তুমি যদি গুনতা, লাইক তুমি জানো না, তুমি গুনে এটা বের করা খুব ডিফিকাল্ট হয়ে যায় তোমার। যে তুমি প্রথমে 9টা করলা, এরপরে এই এলে একটা, 10টা, এই হলো একটা, 11টা, এগুলো আরেকটা, 12টা, এদিকে হলো একটা, 13টা, আর পুরো একটা 14টা। হ্যাঁ, সো যত লম্বা হবে জিনিসটা তত বেশি কমপ্লেক্স হয়ে যাবে তোমার পক্ষে ম্যানুয়ালি গুণা। তো ম্যানুয়ালি এর জন্য আমি গুনতে নিষেধ করবো। লাইক এখানে যদি দেখি আরেকটু কমপ্লেক্স হচ্ছে, সো এখানে তো গুণে এটা বের করা কোয়াইট ইম্পসিবল। তাহলে এখানেও আমরা দেখবো, তাহলে এখানে এদিকেও 4টা, এদিকেও আমাদের 4টা। তাহলে এখানে আমরা নাম্বারিং করব 1, 2, 3, 4। তো 1 কে নাম্বারিং করলে বড় করলে 1, 2 কে করলে হচ্ছে 4, 3 কে করলে হচ্ছে 9, 4 কে বড় করলে হচ্ছে 16। তো আমরা এখন যে জিনিসগুলো বর্গ করলাম, আমরা এখন বর্গ সংখ্যাগুলো আমরা যোগ করে দেব। ওকে, তাহলে যোগ করলে কত আসে এখানের মধ্যে? 30, তাই না? তো এখানে আমাদের টোটাল 30টা বর্গ আছে। এরপরে আমরা যাব যে কয়টা বর্গ এবং আয়ত, দ্যাট ইজ আয়ত কোনগুলো? আয়ত আমরা জানি যেটার আমাদের যে এই দুই বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান, সেগুলো হচ্ছে আয়ত। তো এখানে আমাকে যখন বলবে কয়টা বর্গ এবং আয়ত, আমরা প্রথমে এখানে যে কাজটা করতে হবে, আমরা আগে চতুর্ভুজের সংখ্যাটা নির্ণয় করতে হবে, যে মোট কয়টা চতুর্ভুজ এখানের মধ্যে আছে। এখন আমরা বর্গ নির্ণয় সূত্র কিন্তু জানি। বর্গ নির্ণয় করার জন্য কি করা লাগে? নাম্বারিং করে দিই, নাম্বারিং করে বড় করি, নাম্বারগুলো এরপর যোগ করে দিই, এরপর আমরা বর্গ সংখ্যাটা বের হয়। তো আয়তের জন্য তো আমরা এই ধরনের কোনো কিছু শিখি নাই। তাইলে আমরা যেটা করব, আমরা মূলত
এখানে জানতে চাইছে আমাদের যে এখানে টোটাল কয়টা বর্গ এবং আয়ত, কারণ টোটাল চতুর্ভুজের সংখ্যা আমাদের এখানে জানতে চাইছে। তো যদি টোটাল চতুর্ভুজের সংখ্যা জানতে চাই তাহলে আমরা নাম্বারিং করব 1 2 3। নাম্বারিং করার পরে এই নাম্বারগুলোকে কিউব করে দিব। সো 1 কে কিউব করলে হচ্ছে 1, 2 কে কিউব করলে হচ্ছে 8, আর 3 কে কিউব করলে হচ্ছে 27। যে আমরা 3 ভাই, আমি 3 3 নাম্বারিংটা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছ না? 1 2 3 নাম্বারিং করলাম আর কি। এখন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, ওকে। তুমি একটু আমার স্ক্রিনটা পিন করে দাও। পিন করে দিলে তাহলে অন্য কারো স্ক্রিনে দেখা যাবে না। আমার স্ক্রিনে জাস্ট পিন করে দিলেই হবে। ঠিক আছে? আর যাদের প্রবলেম হচ্ছে তারা আমরা বের হয়ে আবার একটু রিজয়েন করো। তাহলে কি বললাম? আমরা টোটাল চতুর্ভুজের সংখ্যা যদি বের করতে চাই তাহলে 1 2 3 এবার নাম্বারিং করব। নাম্বারগুলোকে কিউব করে দিব। সো কিউব করে দিলে যেই রাশিগুলো পাবো আমরা সেই রাশিগুলো টোটাল যোগ করে দিলে আমাদের টোটাল চতুর্ভুজের সংখ্যাটা চলে আসবে। তাহলে এখানে টোটাল আমাদের তাহলে 27 এবং 8 35 আর 36, টোটাল 36টা আমাদের বর্গ এবং আয়ত, মানে টোটাল 36 চতুর্ভুজ আছে। সো আলাদা এখন যদি বের করতে চাই যে আলাদা করে এখানে কয়টা বর্গ আছে বা কয়টা আয়ত আছে আলাদা আলাদা, তাহলে দেখো আমরা আয়তের জন্য কিন্তু কোনো সূত্র আমরা জানি না। হ্যাঁ, আমরা সূত্র জানি কার জন্য? বর্গের জন্য। তাহলে আমরা এখানে বের করতে হবে আগে আমাদের কয়টা বর্গ আছে। তাহলে আমরা বর্গের জন্য 1 2 3, 1 কে বর্গ করলে হচ্ছে 1, 2 কে করলে 4, 3 কে করলে 9, তাহলে 9 13 তাহলে 14। তাহলে মোট 14টা বর্গ আছে। আর মোট চতুর্ভুজ কয়টা? 36টা। তাহলে মোট চতুর্ভুজ 36টা, বর্গ যদি হয় 14টা, তাহলে আয়ত কয়টা বলো তো? আয়ত 22টা আয়ত। তার মানে আয়ত সরাসরি এখান থেকে আমরা বের করতে পারবো না, আমরা মূলত টোটাল চতুর্ভুজটা বের করে সেখান থেকে বর্গের সংখ্যাটা বিয়োগ দিয়ে আয়তটা আমরা বের করতে পারবো। আর আজকে প্রথম ক্লাস আমি একটু তোমাদেরকে জোর দিচ্ছি না, লাইক আজকে অনেকে যেহেতু ভর্তি হয়েছো, কালকে ক্লাস থেকে যদি রেকর্ডটা তুমি না দেখে আসো তাহলে তোমার পক্ষে আসলে বুঝতে একটু অসুবিধা হবে, কারণ আমরা লাইভ ক্লাসে একটু দ্রুত যাই। এখন আসো, এখানে তুমি কিন্তু আগের মতো নাম্বারিং করে করতে পারবে না। কেন? কারণ এখানে দেখো যে এইদিকে 1টা 2টা 3টা 4টা, এইদিকে দেখো 4টা আছে তোমার স্কোয়ার, আর এইদিকে দেখো 3টা। তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুই দিকে বর্গের সংখ্যা সমান না। এই কারো ফোন আসতেছে নাকি? আচ্ছা, সো যেখানে ছিলাম আমরা, তুমি যখন দেখলে এখানে যে দৈর্ঘ্য এবং প্রস্থ দুই দিকে বর্গের সংখ্যা সমান না, তার মানে আমরা আগে যে কথাটা বলছি সেই জিনিসটা এখানের মধ্যে আমরা কাজে লাগাতে পারবো না। এখন আসো, সেখানে আসলে আমরা কি করছিলাম তোমাকে আমি একটু ব্যাখ্যা করি। দেখো, সেখানে যদিও আমরা এরকম বর্গের সংখ্যা বের করতে গিয়ে আমরা এখানে নাম্বারগুলো স্কোয়ার করছি, আসলে হিসাবটা ছিল এরকম। হিসাবটা ছিল এখানের মধ্যে 1 2, হ্যাঁ, এরপর 1 2, যেটা করছিলাম আমরা যে এই কোণা আর এই কোণা কি করছিলাম? গুণ করছিলাম। এই 2 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 4, আর 1 একে গুণ করলে হচ্ছে 1। এখানেও আমরা সেম কাজটা আসলে করছিলাম যে 1 2 3, 1 2 3, এরপর এই কোণাগুলো কি করছিলাম? এগুলো গুণ করছিলাম। ওকে, তাইলে এই জন্য এখানে 1 আর 1, 2 আর 2, 3 এবং 3, এই জন্য আমরা এভাবে না করি ডিরেক্টলি নাম্বার করে স্কোয়ার করে দিচ্ছি। কারণ এটা হচ্ছে কি 1 এর স্কোয়ার, এটা হচ্ছে 2 এর স্কোয়ার, এটা হচ্ছে 3 এর স্কোয়ার। ওকে, আসিফ বলছে ফিগারটা রোটেট করে দিলে, রোটেট করলে তো সেম জিনিসই থাকতেছে, এই বর্গটা রোটেট করলে সেম জিনিসই থাকবে। সো এখানের মধ্যে যেহেতু আমাদের দুই দিকে সমান ছিল, আমাদের দৈর্ঘ্য প্রস্থ দুই জায়গায় সমান ছিল, সেই জন্য আমাদের লাইক এখানেও আমরা আসলে হিসাবটা ছিল এরকম যে 1 2 3 4, 1 2 3 4, এই 4 এবং 4 গুণ, এই 3 এবং 3 গুণ, এই 2 এবং 2 গুণ, এই 1 এবং 1 গুণ। তার মানে 1 আর 1 গুণ করলে কত? 1 এর স্কোয়ার, 2 এর 2 গুণ করলে 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার। এখানেও যেহেতু অসমান, এখানে আমরা মূলত সেম জিনিসটা আসলে প্রয়োগ করব। তাহলে এই সেম যদি প্রয়োগ যদি করতে যাই তাহলে আমরা একটু দেখবো। তাহলে আমরা দেখলাম, এখানে করলাম আমি 1 2 3। ওকে, সো এখানে আমাদের 1 2 3 4।
তাহলে দুই দিক থেকে আমরা কি করলাম, আমরা নাম্বারিং গুলো করলাম। তাহলে আমরা আগেরবার কি করছিলাম, এই যে এইটা গুণ করছি। এখন যেহেতু আগের গুলোতে আমাদের দৈর্ঘ্যের দিকে যতটা বর্গ ছিল, প্রস্থের দিকে কতগুলো ছিল, দ্যাটস ওয়াই আমরা যখন গুণ করতে গেছি তখন এখানে আমাদের এরকম 1 2 3, এই দিক থেকে 1 2 3, এই 3 এর লগে 3 গুণ করছিলাম, 2 এর লগে 2 গুণ করতে পারছি, 1 এর লগে 1 গুণ করতে পারছি। কিন্তু এখানে যেহেতু ইকুয়াল না, সেখানে এই 3 এর লগে 4 গুণ, এই 3 এর লগে হচ্ছে 2 গুণ, আর এই 1 এর লগে হচ্ছে এই 2 গুণ, আর 1 এর লগে কিছু নাই, শূন্য। তাহলে গুণ করলে কত আসে, এই 2 আর 1 গুণ করলে 2 একে 2, 3 দুগুণে 6, 3 4 12, তাহলে কয়টা, 20টা। তাহলে আগে যদিও আমরা স্কয়ার করে তোমার দেখাচ্ছিলাম, হিসাবটা ছিল আসলে এই সিস্টেমে। এই সিস্টেম আমরা মূলত জিনিসগুলো গুণ করে করে বের করছিলাম। তাহলে এখানে মোট 20টা স্কয়ার আছে। তো যারা জিনিসটা বুঝতে পারছো, তাহলে এখানে মধ্যে এখন আমাদের কিছু কোশ্চেন অ্যান্সার দাও। সবার কাছে খাতা আছে হ্যালো সবার? ভাইয়া, হ্যালো বলো। ভাইয়া, হ্যাঁ। আগের যে আপনি যে ওই যে 1 2 3 আর নিচ থেকে 1 2 3 4, আর এটা ক্ষেত্রে বর্গটা বের করলাম, এটা ক্ষেত্রে যে আয়তক্ষেত্র বের করতে বলে, কয়টা আয়তক্ষেত্র আছে এরকম কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা সামনে আয়তক্ষেত্র আসতেছে, আয়তক্ষেত্র সামনে আসতেছে, আমাদের কলামের সিস্টেমটা ঠিক আছে, আয়তক্ষেত্রটা আমরা আসতেছি সামনে, আয়তক্ষেত্র আমরা সামনে আসবো। ওকে, তুমি রেকর্ডটা দেখো না, তাই না? রেকর্ডটা দেখছি ভাই, রেকর্ডটা দেখে এটা দেখে আমার প্রবলেম যে এরকম যদি আপনার এক সাইডে আছে 3টে, এক সাইডে আছে 4টা, তো সেক্ষেত্রে আমার যখন বর্গাকার থাকে সেখানে আমি বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র কিউব করে বের করতেছি। ওকে, আয়তক্ষেত্র না ওইটা তুমি, আচ্ছা এখানের মধ্যে আয়তক্ষেত্র, এখানের মধ্যে আমরা কি দেখছিলাম, দেখাছিলাম আমরা নাম্বারিং করবো এখানে 1 2 3, 1 2 3 4, এগুলো যোগ করে এখানে লিখবো, এগুলো যোগ করে এখানে লিখবো। তুমি রেকর্ডটা দেখলে এটা বুঝতে পারার কথা, আমরা এটা দেখাছিলাম রেকর্ডের মধ্যে। আর সামনে আসতে আয়তক্ষেত্রের মধ্যে এগুলো যোগ করে লিখি, এখানে যোগ করে লিখি, তারপর যোগফল গুলো গুণ করে দেই, তাই না? আচ্ছা আমরা আসতেছি সামনে আয়তক্ষেত্র, এটা দেখাইছেন। এটা দেখা যায় আয়তক্ষেত্র সামনে আসবো আমরা, হ্যাঁ সামনে আমরা আয়তক্ষেত্র আসতেছি। এখানের মধ্যে আমি 1 2 3 লিখবো, 1 2 3 যোগ করো কত হয়, 3 2 5, 5 আর 1 6, এখানে যোগ করো 2 1 3, তারপরে 3 3 6, 6 4 10, তাহলে 10 আর 6 গুণ করলে 60, 60টা আয়ত আছে এখানে। ভাই এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে না? না, ট্রাপিজিয়াম আসবো সামনে, ট্রাপিজিয়াম আমরা মোটামুটি আসতেছি সামনে, একটা একটা করে আসি, ঠিক আছে? আগে এটা, তো যাদের সামনে তোমাদের খাতা কলম আছে, আশা করি খাতা কলম সবার সামনে আছে, তোমরা এবার এটা উত্তর দাও। যারা রেকর্ড দেখছো তারা তো জানার কথাই, কোশ্চেনটা কি ছিল। খাতা কলম আশা করি সবার সামনে আছে। কয়টা বর্গ আছে সেটা? কয়টা বর্গ আছে, রাইট, কয়টা বর্গ আছে এখানে, কয়টা বর্গ, তো এখানে কয়টা বর্গ আছে ভাইয়া? 30টা বর্গ আছে। সো রাইট, সো আমরা 1 2 3 4, 30টা বর্গ আছে। আর কয়টা আয়ত আছে এখানে? জি ভাইয়া, ওয়েট, এখানে আয়ত কয়টা আছে, আয়ত কয়টা আছে এখানে? 100টা। আয়ত 100টা, শিওর আয়ত 100টা? তাহলে চতুর্ভুজ কয়টা আছে? ভাইয়া আয়ত হচ্ছে আয়ত হচ্ছে 70টা। কমেন্টে লিখো, ভাইয়া কমেন্টে লিখো একটু। আয়তক্ষেত্র 70, সরি 70টা, আচ্ছা 70টা। তাহলে মোট চতুর্ভুজ হচ্ছে, এককে কিউব করলে হচ্ছে 1, দুকে কিউব করলে হচ্ছে 8, 27, 64, 30 70 100, তাহলে 35 36 100টা, তাহলে 100টা আছে চতুর্ভুজ। হ্যাঁ, জি 30টা হচ্ছে বর্গ, আয়ত হচ্ছে তাহলে 70টা। ওকে, তো এখন আমরা বর্গ এবং আয়তের মধ্যে যেভাবে পড়ছিলাম, রম্বস সামান্তরিক সেম জিনিস। কারণ আমরা জানি বর্গকে তুমি যদি একটু ধাক্কা মারো তাহলে সে একটু চ্যাপ্টা হয়ে যাবে, সে বর্গকে ধাক্কা মারলে কি হয়ে যায়, তখন সেটা রম্বস হয়ে যায়। আর আয়তকে তুমি যেটা একটু ধাক্কা মারো এদিকে, তাহলে সেদিকে একটু কাইতে হয়ে যাবে, তখন সেটা সামান্তরিক হয়ে যায়। সো যাহা বর্গ তাহাই আসলে রম্বস। পার্থক্য হচ্ছে বর্গের কোণগুলো হচ্ছে সবগুলা সমকোণ, কিন্তু রম্বসের কোণগুলো সমকোণ না। আর যাহা আয়তক্ষেত্র তাহাই সামান্তরিক, আয়তক্ষেত্র কোণগুলো সমকোণ আর সামান্তরিক কোণগুলো সমকোণ না, এটাই পার্থক্য। সো আমরা এতক্ষণ যে সিস্টেমে পড়ছিলাম এখানেও সেম সিস্টেম আমরা অ্যাপ্লাই করব। তাহলে যেহেতু বলছে কয়টা রম্বস, সো এখানে আমরা কয়টা বর্গ যেভাবে করছি সেম ওয়েতে আমরা নাম্বারিং করব। তাহলে কয়টা হয় এখানে নাম্বারিং করলে, কয়টা রম্বস হবে? 14
14টা 13টা 13 14 14টা 14 এখানে 9 13 14টা, হ্যাঁ 14টা এখানে হচ্ছে 9টা, এই হলো 4, এই হচ্ছে 1, 14টা। রাইট। তো এখানে কয় চতুর্ভুজ? একটু কমেন্টে লিখো সবাই, কারণ মাইক্রোফোন অন করে রাখলে যেটা হয়, যারা রেকর্ড দেখবে ওদের জন্য প্রবলেম হয়, রেকর্ডিং এর মধ্যে খুব প্রচন্ড নয়েজ আসে। 36টা 36টা, 36টা। 14টা। তো 1 2 3, হ্যাঁ 36টা। এখানে আসলো 27, এখানে আসলো আমাদের 8, এখানে আসলো আমাদের 1, সো 36টা। সামান্তরিক 22টা। রাইট। তাহলে এখানে 22টা 16 চতুর্ভুজ হলো 36টা, রম্বস হলো 14টা, তাহলে সামান্তরিক হচ্ছে 22টা। 22টা। ওকে, এইবার আমরা আসবো ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়াম কি জিনিস? ট্রাপিজিয়াম হচ্ছে যেটা দুটো বাহু সমান্তরাল কিন্তু সমান নয়, এটা ট্রাপিজিয়াম। তাহলে এখানে দুটো বাহু সমান্তরাল কিন্তু তারা সমান না, দিস ইজ ট্রাপিজিয়াম। তো যদি আসে, হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ ভাইয়া, এখানে যদি আমাদের ওই আগে যেরকম বলা হয়েছে কলাম আর রো যদি সেম না হয়, তাহলে ভাইয়া এক্ষেত্রে কিরকম হবে? কোথায় কোথায়? সামান্তরিকের ক্ষেত্রে সেম হিসাব হবে, সেম ক্যালকুলেশন হবে। ভাই ওখানে তো গুণ করা ওটাকে হয়েছে। কোনায় কোনায় গুণ করে দেবো। কোনা গুণ হয়েছে। কেন করি আমরা? ওকে, আমরা এটা করি। হ্যাঁ ভাই এইটা তাহলে আমাদের 1 2 3 4, 1 2 3। শুনো, আমরা বর্গ যে করছি এটা আসলে আমরা তো বড় করিনি, আমরা যেটা করছিলাম এটা আসলে এরকম 1 2 3 আর এই 1 2 3, হ্যাঁ এই 3 3 গুণ করছি, 2 2 গুণ করছি, 1 1 গুণ করছি, বুঝতে পারছো? তাহলে এখানেও সেম জিনিসই হবে আমাদের। হ্যাঁ, মালি একটা ভালো কথা বলছে, আমরা যদি কথা না বলে কমেন্টে লিখি তাহলে যারা পরবর্তীতে রেকর্ড দেব ওদের জন্য সুবিধা হয়। সো আমরা কথা না বলে আমরা কমেন্ট করবো। এই 3 আর 4 গুণ করলাম, এই 3 আর 2 গুণ করলাম, এই 1 আর 2 গুণ করলাম, আর এর গুণ করার কেউ নাই, শূন্য। ঠিক আছে, ওকে। এখন আসলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এটা করবো, ট্রাপিজিয়াম আয়তের ক্ষেত্রে আমরা সেম মিল পাবো আমরা এখানের মধ্যে। তো ট্রাপিজিয়ামের মধ্যে আমরা আগে নাম্বারিং করব, 1 2 3, এদিকে নাম্বারিং করব 1 2 3। এরপর আমরা যেটা করব, নাম্বারগুলো যোগ করব। সো এখানে যদি যোগ করি তাহলে 3 দিয়ে 5, 5 আর 1 6, এদিকে কত? এদিকে 6। তো 6 আর 6 গুণ করলে 36টা। ওকে, আচ্ছা, যারা মেন্টাল অ্যাবিলিটি একদম প্রথম প্রথম করতেছো ওদের জন্য একটা কথা বলি। তোমরা বলবা যে ভাই এত রুলস, এগুলো ভাই মনে রাখবো কেমনে? যে এখানে একটা ক্ষেত্রে এক এক রকম রুলস, রম্বস একরকম, বর্গ আরেক রকমের, ট্রাপিজিয়াম আরেক রকম, আয়ত আরেক রকম। সবচেয়ে বেশি ঝামেলা হবে ত্রিভুজের ক্ষেত্রে। এত রুলস গুলো কেমনে মনে রাখবো? আমি বলবো এখানে আসলে কোনো শর্টকাট নাই। তুমি যখন এটা কয়েকবার করে প্র্যাকটিস করবা তখন একটা রিফ্লেক্সের মতো হয়ে যাবে, তুমি বুঝতে পারবা তখন। হ্যাঁ, ডায়রি আপনি যেটা বলছো প্র্যাকটিস করা লাগবে। এখানে আর কোনো শর্টকাট আমি দেখি না। অনেকে বলে ভাই এত রুলস কেমনে মনে রাখবো, যে একবার কোন রম্বস এমনে বের করবো, বর্গ এমনে বের করবো, ট্রাপিজিয়াম আরো এমনে বের করবো, তাহলে কেমনে মনে রাখবে এতগুলো? তো তুমি যখন প্রথমবার তোমার কাছে কঠিন লাগবে একটু, হিসেব একটু ঘটমট টাইপের হিসেব পত্র লাগবে, কারণ তুমি কখনো এগুলো করো না এই টাইপসের। তো প্রথমবার একটু কঠিন লাগবে, বাট তুমি নিজে যখন প্র্যাকটিস করবে একটু, তখন দেখবা তোমার মাথার মধ্যে অটোমেটিক ঢুকে যাবে। ট্রাপিজিয়াম দেখলে তুমি এরকম করে কাউন্ট করা শুরু করবা, তোমার আর ইয়া লাগবে না, সূত্র মূত্র মুখস্থ করা লাগবে না। ঠিক আছে, যদি ক্লাসের প্রবলেম হয়েছে ঠিক আছে, আমি দেখবো যদি। সো আমি তাহলে তোমাদের একটা প্রবলেম দিই তাহলে ঠিক আছে। সো এখানে কয়টা ট্রাপিজিয়াম বের করো তো? এখানে কয়টা ট্রাপিজিয়াম বের করো সবাই? 100 কমেন্টে লিখো একটু। তো 1 2 3 4, 1 2 3, এদিকে হচ্ছে আমাদের 6, আর এদিকে হচ্ছে 7 9 10।
তাহলে 10 আর 6 গুণ করলে 60। ওকে, এতটা ট্রাপিজিয়াম এখানে। So, আশা করি আমরা ট্রাপিজিয়ামটা কাউন্ট করতে পারবো। তো এতক্ষণ আমরা যে কাউন্টগুলো শিখলাম, আমরা একটু যদি রিভিউ করি, আমরা বর্গ কাউন্ট করার জন্য আমরা নাম্বারিং করব, নাম্বারগুলো স্কয়ার করে দিব, স্কয়ারগুলো আমরা যোগ করব। আর যদি বলে আমাদের কয়টা বর্গ এবং আয়ত মানে কয়টা চতুর্ভুজ, সেক্ষেত্রে আমরা নাম্বারিং করব, নাম্বারগুলোকে কিউব করব, সেই কিউবের মানগুলোকে যোগ করব। তাহলে কয়টা বর্গ আয়ত বের হয়ে যাবে আমাদের, মানে টোটাল চতুর্ভুজের সংখ্যা বের হয়ে যাবে। আর শুধু আয়তক্ষেত্র ভেবে আমরা বের না করে আমরা যেটা করব, টোটাল চতুর্ভুজ বের করব, টোটাল বর্গ বের করব, টোটাল চতুর্ভুজ থেকে বর্গ সংখ্যা বিয়োগ দিলে আয়তের সংখ্যাটা বের হয়ে যাবে। আর যদি আমাদের দুই দিকে ইকুয়াল না থাকে, তাহলে আমরা ম্যানুয়ালি নাম্বারিং করে নাম্বারগুলোকে গুণ করতে হবে, এখান থেকে বাম দিক থেকে, এদিক থেকে উপর দিক থেকে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তুমি যদি না মনে রাখো, তো তুমি যেটা করার সম্ভাবনা আছে, তুমি যখন নাম্বারিং গুলো করবা, একটা করলা যে সে এরকম, একটা করলে এখানে মধ্যে তুমি 1 2 3, আর একটা করলে তুমি এখানে 1 2 3 4, তাহলে কিন্তু মিলবে না। তো এই ধরনের ভুল হতে পারে। একটা কোশ্চেন ছিল এই বর্গটার ক্ষেত্রে। বলো। এই বর্গটার ক্ষেত্রে আয়ত কয়টা হবে এটা একটু দেখেন, কারণ এখানে আমরা ঘন করতে পারতেছি না। ঘন করলে আমরা বর্গ করতেছি গুণ করে, ঠিক আছে, কিন্তু আমরা তো অন্য সময় ঘন করি, ঘন থেকে বর্গটা বিয়োগ দিলে আমরা আয়তটা বের হয়। তাহলে এই ক্ষেত্রে তো এটা হচ্ছে না। প্রশ্ন তো দেখছি। হ্যাঁ, ওকে। তো আসলে আমরা যখন আমাদের নাম্বারগুলো ইকুয়াল থাকবে না, সেক্ষেত্রে আমরা কিভাবে আয়তগুলো বের করি। হ্যাঁ, এখানে আমরা শুধু একটা কলাম লিখছি। হ্যাঁ, তাইলে যদি বলে এখানে কয়টা আয়ত, তাহলে 1 2 3 4, একদম নাম্বারিং করলে নাম্বারগুলো যোগ করে দিব। নাম্বারগুলো যোগ করলে কত হয় এখানে? 10। রাইট, এখানে আমাদের 10টা আয়ত। আমরা যদি এখানে করি, তাহলে আমাদের 10 15 15 6 21টা আয়ত। ওকে, এরকম যদি আমার দুইটা কলাম যদি থাকে, এখানে কয়টা আয়ত, এরকম যদি আমার দুইটা কলাম থাকে, 1 2 3 4। ওকে, এরপর আমরা 1 2, তো এখানে যদি আমরা যোগ করি তাহলে কত আসে? 10। এদিকে যোগ করলে হচ্ছে 2 আর 1 3। ওকে, সো 10 আর 3 আমরা গুণ করে দিলে কয়টা আসে? 30টা। ওকে, সো এখন এখানে আমরা যদি বাড়াই, লাইক আমরা এখানে বাড়াইলাম কাউন্টটা। ওকে, এখানে আমরা এটাকে ধরো বাড়াইলাম, তুমি বাড়াবা, আমি আরো বাড়াইলাম, এখানের মধ্যে আরো বাড়াইলাম, তো তুমি কাউন্ট বাড়াবা, তুমি এই দিকগুলো যোগ করবা আর এই দিকগুলো যোগ করবা, তারপর দুইটা গুণ করবা। ঠিক আছে? আবার এইদিকে যদি বাড়াই আমরা, এদিকে বাড়াইলাম, আমরা এদিকে বাড়াইলাম, তাহলে এইদিকে 5 দিব, এদিকে যোগ করবো, এদিকে যোগ করবো। ঠিক আছে, তারপরে দুটো যোগফল আমরা গুণ করে দিব। এটা আরেকবার এই যে তুমি কি করো, তাহলে এখানে কত? 1 2 3 4 5, 1 2 3 4 5 যোগ করলো কত? 15, তাই না? আর এখানে 1 2 3 4, তাহলে এখানে কত? 10। এই 10 আর 15 গুণ করে দাও, তাহলে 150। এখানে 150টা আয়ত আছে। তাহলে ভাই চতুর্ভুজ কয়টা আছে? ট্রাপিজম আর হচ্ছে আয়ত একই ভাবে বের করব আমরা। রাইট। ভাই চতুর্ভুজ কয়টা আছে এখানে? তাহলে চতুর্ভুজ কয়টা? তুমি 1 2 3 4 5 বসাও, কিউব করো। কিন্তু নিচে তো 4টা ভাইয়া আছে। বলো। যে উপরের লাইনে আছে তাহলে 5টা রো, আর নিচে আছে 4টা, তাহলে কি ওই 1 2 3 4 5 এর? সরি না, এখানে সে কাউন্ট এখানে হবে না। তুমি এখানে 1 2 3 4 1 2 3 4 5 কাউন্ট এখানের মধ্যে সেই জিনিস এখানে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে কি করতে হবে এখানে? আমরা যেটা বললাম, কিউব করার জন্য তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের দুই দিকে এই ইয়েগুলো মানগুলো ইকুয়াল থাকা লাগবে। আমাদের হচ্ছে যে লাইক হ্যাঁ, ইকুয়াল না থাকলে তো আমরা সেক্ষেত্রে কিউব করে আমরা চতুর্ভুজের সংখ্যাটা আমাদের আসবে না। কিন্তু না থাকলে আমরা কিভাবে বের করব? তুমি প্রশ্নটা আমি বুঝি না, প্রশ্নটা একবার একটু বলো। বলছি ওই চতুর্দিকে যদি ইকুয়াল না থাকে, যেমন উপরে 3টা নিচে 3টা, তাহলে তো আমরা কিউব করে হচ্ছে চতুর্ভুজ বের করলাম। যদি উপরে 3টা থাকে নিচে 4টা থাকে, তাহলে আমরা চতুর্ভুজ কিভাবে বের করব?
আচ্ছা, তোমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে যদি এরকম যদি থাকে, লাইক এখানে আমরা এভাবে গুণ করে আমরা আয়তের পরিমাণ বের করি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাহলে তাহলে তুমি চতুর্ভুজ যতগুলো বের কয়টা? করতে চাইলে তুমি একবার বর্গ বের করো, একবার আয়ত বের করো, তাহলে দুটো যোগ করে দিবা। বুঝো নাই? ধরো আমাকে বললো যে এখানে এখানে আমাদের বলছে, লাইক আমাদের আগে প্রশ্নটা কই, এখানে এখন এখানে আমি বলছে কয়টা বর্গ এখানের মধ্যে, তাই না? এখন আমরা চাইলে এখানে আয়তটা বের করতে পারি। ধরো এখানে আমরা আয়ত বের করতে পারবো না, কয়টা আয়ত আছে এখানে, তাহলে বর্গ বের করবো, আয়ত বের করবো, তাহলে দুটো যোগ করে দিবা, হয়ে গেল চতুর্ভুজ। বুঝতে পারি নাই? ও আচ্ছা, আমরা আমরা এই যে উপরে একটা নিচে একটা গুণ করে বর্গ বের করলাম, আর এই পাশে পাশে যোগ করে। হ্যাঁ বুঝছি ভাই, বুঝছি। তোমার কি নাম? তুষার। একটা জিনিস দেখো, লেট মি ক্লিয়ার একটা জিনিস, তোমরা একটা জিনিস খুব প্যাচ লাগাচ্ছ, সেটা হচ্ছে আমি যদি বর্গ কাউন্ট করতে জানি, আমি যদি আয়ত কাউন্ট করতে জানি, তাহলে টোটাল চতুর্ভুজ কেন কাউন্ট করতে জানবো না? আমি তো এটা কাউন্ট করবো, এটা কাউন্ট করবো, দুটো যোগ করে দিব, সে চতুর্ভুজ। আবার আমি যদি চতুর্ভুজ কাউন্ট করতে জানি কয়টা, বর্গ কাউন্ট করতে জানি কয়টা, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিব, আয়ত বের হয়ে যাবে। ঠিক এবার বুঝতে পারছো? জি ভাই। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসলে মনে হচ্ছে যে সবাই যে জিনিসটা জানতে চাচ্ছে, মানে আমিও সেম জিনিসটাই জানতে চাচ্ছি, যে যদি রো আর কলামটা যদি সমান না হয়, সেই ক্ষেত্রে আমরা আয়ত এবং বর্গ সংখ্যাটা কেমনে নির্ণয় করব? আমি খুব দুঃখ পেলাম তোমার কথাটা শুনে, কারণ হচ্ছে যে আমি এতক্ষণ জিনিসটা বললাম যে আমি বললাম তুমি আমার রেকর্ডটা দেখে আসো নাই, আমি বললাম যখন রোটা সমান হবে না, তো সেখানে মানে নাম্বারিং করবো 1 2 3 1 2 3 4 নাম্বারিং করবো। সেই নাম্বারগুলো তাহলে এতক্ষণ আমি কি পড়াচ্ছি, আমি এগুলো গুণ করবো, গুণ করে যা বাড়বে সেটা হলো আমাদের বর্গ। ওকে, এগুলো আমাদের বর্গ। তারপরে আমাদের আয়ত যদি বের করতে হয়, তাহলে আমি যেটা করবো সেখানে আমি এখানে নাম্বারিং গুলো করতে থাকবো, যে 1 2 3 1 2 3 4। ওকে, এদিক দিয়ে আমি যোগ করবো, এদিকে আমি যোগ করবো, যোগফলগুলো গুণ করবো, তাহলে বের হবে আমাদের আয়ত। এখন আমি যদি বর্গ বের করতে জানি, আয়ত বের করতে জানি, তাহলে চতুর্ভুজ কেন পারবো না? দুইটা যোগ করে দিতে পারবো। আচ্ছা, যাদের এখন প্যাচ লাগছে একবার, আচ্ছা একটু অফ করো, যাদের প্যাচ লাগছে ওদের, কারণ মেন্টাল অ্যাবিলিটি প্যাচ দিতে একবার লাগে, তো এই প্যাচ তোমার সহজে ছুটবে না। তোমাকে আমি বলবো তুমি আগে রেকর্ডটা আগে দেখবো, আজকের রেকর্ডটা আরেকবার দেখো, তারপর তুমি বুঝতে পারবা। কারণ তুমি এখন আমার প্রশ্ন করতেছো চুপ করে যে যদি অসমান হয় কমেন্টে লিখো না। ভাই এখানে 60টা কি আয়ত, কি 60টা এখানে? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। এর আগে তো 70টা হইছিল, বিয়োগ করে 100 থেকে 30 বিয়োগ করে। তোমার এটা বলো, তোমার কমেন্টটা বলো। আমার যে 70টা ছিল এটা আমরা এখানে ছিলাম 70টা, ঠিক আছে? আমরা এখন, আমি ত্রিভুজে যাইনি এখনো, ত্রিভুজে যাওয়ার আগে আমার একটু প্রবলেম লেগে গেল। আচ্ছা, তোমরা যারা অলরেডি গ্যাঞ্জাম লাগাই ফেলছো, আমি তোমাদের বলবো আমাদের প্রথম রেকর্ডটা দেখা, তোমাদের আলাদা আলাদা করে বলে দিছি যে দুই দিকে যদি ইকুয়াল থাকে সেগুলো এখানে দুই দিকে ইকুয়াল আছে আমাদের, তো এখানে দুই দিকে ইকুয়াল আছে, হিসাবটা আমি বলে দিছি, এখানের মধ্যে দুই দিকে ইকুয়াল আছে। কমেন্টে তুমি একটু প্রশ্ন মাইক্রোফোন অন করে না প্লিজ, কমেন্টে লিখো প্রশ্নটা, আমি মাইক্রোফোন অন করে কারো প্রশ্ন উত্তর দিব না, কমেন্টে লিখো প্লিজ। এখানে আমাদের দুই দিকে ইকুয়াল ছিল, ওকে? সো যেখানে ইকুয়াল ছিল না সেটা জন্য হিসাবটা আমি বলছিলাম যে ইকুয়াল নাই, এখানের মধ্যে ইকুয়াল নাই, তাহলে ইকুয়াল না থাকলে কি বর্গ বের করবো সেটা আমি বললাম, সেটা আমরা যে ইকুয়াল যদি আমরা না থাকে তাহলে নাম্বারিং করবো, নাম্বারিং গুলো গুণ করবো, এবং সেটা কেন আমরা নাম্বারিং গুলো করে গুণ করবো আমরা সেই রিজনটা বললাম তোমাকে, ঠিক আছে? সো যেহেতু তোমার প্যাচ লাগছে, এই প্যাচ এখন খুলবে না, তুমি আগে রেকর্ড দুইটা রেকর্ড দেখো, রেকর্ড দেখার পরে তাহলে তোমার প্যাচ খুলবে, ঠিক আছে? আমরা যেখানে ছিলাম সেখানে আসি, আমরা ছিলাম আয়ত কাউন্টিং এর মধ্যে। তো আয়ত কাউন্ট করার জন্য যেটা করবো, আমরা এতক্ষণ যেটা বললাম, আমরা দৈর্ঘ্যের দিকের কাউন্ট গুলো যোগ করবো, প্রস্থ দিকের গুলো যোগ করবো, যোগ করে দুটো যোগফল আমরা গুণ করে দিব। তো আমাদের এখানেও আমাদের যোগ করব, এই দুটো যোগ করব, যোগফল গুলো গুণ করে দিব, গুণ করলে আয়তের সংখ্যাটা বের হবে। এরকম কমপ্লেক্স কিছু প্রবলেম থাকতে পারে, যদিও কখনো বিসিএস আসে নাই। বিসিএস ইউজুয়ালি এখন পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো তাহলে এই কমপ্লেক্স টাইপের প্রশ্ন কিন্তু খুব একটা আসে নাই। ম্যাক্সিমাম প্রশ্ন এখন পর্যন্ত যেগুলো দেখবা সেগুলো এই সিম্পল সলিউশনের মধ্যে আসছে, যে আমরা যে এতক্ষণ যেগুলো করলাম পর্ব। তো এরপরও আমরা একটু এই টাইপসের প্রশ্নগুলো একটু দেখাবো তোমাকে, এই যে টাওয়ারওয়ালা যেগুলো আছে, একটু মনোযোগ দাও, এটা
কারণ এটা আগেগুলো একটু কঠিন আছে, হ্যাঁ আগেগুলো তো সহজ ছিল, এটা একটু কঠিন আছে। আসো, যেটা তুমি প্রথমে এখানে বের করবা, প্রথমে এই টাওয়ারটার মাথা বের করো এবং এটার যে ভূমি সেটা বের করো। তাহলে এই দিক দিয়ে টাওয়ারটা মাথায় দিকে, হ্যাঁ সেই দিক থেকে তুমি নাম্বার দাও। এটা হচ্ছে 1, এ 1, এ 2, এ 3, এ 1, এ 2, এ 3, এ 4, এ 5। এখন টাওয়ারের নাম্বারিং এমনি কি কেন করতেছি, এটার একটা কারণ আছে। কারণ কিছু টাওয়ার দেবো তুমি আবার এরকম, তাহলে এইখানেও তুমি তাহলে সেম জিনিস। তাহলে এলো টাওয়ার নাম্বার 1, 1 2 3, তারপর 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7। এই নাম্বারিংটা করা খুব গুরুত্বপূর্ণ, নাম্বারিংটা করতে পারো তোমার। তাহলে দেখো টাওয়ারটা এখানে কাজ করা আছে, হ্যাঁ নাম্বারিং এভাবে করছি, আর টাওয়ারটা এভাবে খাড়া করা আছে। তাহলে এখানে আমরা নাম্বারটা এভাবে করছি। তো আসো, এখানে আমরা কি করবো নাম্বারিং করার পরে? তার প্রথম ধাপ হচ্ছে যে নাম্বারিংটা করা। তো নাম্বারিং করার পর তাহলে যেটা করলাম, আমি এবার নাম্বারগুলো যোগ করব। হ্যাঁ তাহলে এখানে এটা 1 একই আছে। এখানে যেটা করবা, এখানে টোটাল ঘর হলো 3টা, আর তুমি যদি যোগ করো 3 2 1 যোগ করলে হচ্ছে 6। এখানে টোটাল ঘর হচ্ছে 5টা, আর 1 2 3 4 5 যোগ করলে হচ্ছে মোট 15। এরপরে এখানে এই 1, এই 3, এই 5, এই 15, এই 6 সবগুলো যোগ করতে হবে। সবগুলো যোগ করলে যা হবে সেটা আয়তক্ষেত্র। তুমি বলবা যে ভাই সিস্টেমটা তো মারাত্মক কঠিন। হ্যাঁ এটা অবশ্যই সিস্টেমটা মারাত্মক কঠিন। তুমি একবার এটা কখনো তোমার আয়ত্তে আসবে না, কারণ এই ধরনের রুলস, এটা আসলে কোনো রুলস না, এগুলো অঙ্ক না। এটা হচ্ছে এই কাউন্টিং সুবিধার জন্য আমরা কিছু টেকনিক বের করছি। এটা আসলে টেকনিক, এটা কোনো রুলস না বা সূত্রও না। দ্যাটস ওয়াই এখানের মধ্যে তোমার এত ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র আছে। তাহলে আমি আরেকটু রিপিট করি, এরকম টাওয়ার আলাদা প্রবলেম যদি থাকে, তুমি যেটা করবা প্রথমে নাম্বারিং করবা। নাম্বারিং করার আগে তোমাকে টাওয়ারের মাথা বের করতে হবে। তাহলে টাওয়ারের মাথার মধ্যে 1 দাও, 1 দাও, এরপর 1 2 3, এরপর টাওয়ার নিচের দিকে নামো, ভূমির দিকে যাবো আস্তে আস্তে 1 2 3 4 5। তারপরে ধাপে যেটা করবা, যে এখানে ঘর হচ্ছে একটা, এক আর কিছু নাই। মোট ঘর 3টা, আর 1 2 3 যোগ করলে 6টা। মোট ঘর 5টা, 1 2 3 4 5 যোগ করলে হচ্ছে 15। তারপরে যা যা লিখছিলা সবগুলো যোগ করে দাও। ওকে, সবগুলো যদি যোগ করো তখনই তোমার বের হবে এখানে কয়টা আয়তক্ষেত্র আছে। সাইফুর শরীফ বলছে এখানে কয়টা বর্গ আছে। সাইফুর এখানে একটা বর্গ নাই। সাইফুর বলছে, আচ্ছা সাইফুর আমি, আচ্ছা আজকে ক্লাসে আমি একটু বলতে আমারই হচ্ছে, আমি একটু তোমাদের একটু বলি যে দেখো, আমি একটু বর্গের সংজ্ঞা দিই নাই তো, এই জন্য কয়েকজন প্রবলেম হচ্ছে। যে বর্গ মানে হচ্ছে যেই চতুর্ভুজের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো সমান, তার মানে 4টা বাহুই সমান, তাকে বলা হয় বর্গ। আর যেই চতুর্ভুজের শুধুমাত্র বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ, তাকে বলা হয় আয়ত। ওকে, এখানে কোনো বর্গ নাই। সাইফুর ক্লিয়ার হয়েছে? এখানে আসলে কোনো বর্গ নাই, আয়ত বের করতেছে এখানে। এখন কি কোনো বর্গ নাই? এইটাকে যে আমরা রোটেট করলাম। আচ্ছা এখানে আমার আকার কারণে তোমার মনে হচ্ছে এখানের মধ্যে বর্গ আছে। আমার আকার সময় এগুলো হচ্ছে যে ফিগার এরকম হয়েছে, লাইক এখানের মধ্যে এই সবগুলো ফিগার তাই এটা এই চিত্রটা যদি, এই চিত্রটা যদি এগুলো গোল গোল হইতো, মানে যদি বর্গ হইতো তাহলে কটা বের করতাম এগুলা। সেটা সিস্টেমটা আমি প্রথমে তোমাদের একটা কথা বলছি, এগুলো কিন্তু কোনো সূত্র না, কোনো কিছু না। এই প্রবলেমগুলো আমরা কিছু কমন প্রবলেম সলভ করার জন্য কিছু নিয়ম বের করছি। ইনফ্যাক্ট তোমরা যে মেন্টাল অ্যাবিলিটি বই কিনছো, ম্যাক্সিমাম বইয়ের মধ্যে কিন্তু কোনো কিছু লেখা নাই, সব বইয়ের মধ্যে কাউন্টিং করে বের করছে, তাই না? প্রফেসর বইয়ের মধ্যে কাউন্টিং করে বের করছে। তার টেবিলে যখন তোমার কোনো নিয়ম খাটবে না তখন তুমি কাউন্টিং করতে হবে। কিন্তু আমি বলবো কাউন্টিং না করার জন্য, কাউন্টিং না করে প্রশ্নটা বাদ দিতে হবে। আচ্ছা ভাই এর আগের এটা অ্যানসার কি 30 হবে? হ্যাঁ 30 হবে, যোগ করলে 4 9 15 24, হ্যাঁ 30 হবে, রাইট? জি এটা হ্যাঁ প্রথম সমষ্টি এক তো, একে তো লিখলাম না। হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া, বলো। আপনি যে 1, তারপর 1 2
প্রথম মাথায় 1 আছে আর দ্বিতীয় মাথায় সংখ্যা 3, তৃতীয় মাথায় ঘর 5, ওইটা গেল। কিন্তু যখন আমি সমষ্টি করব তখন 1 এর সমষ্টি তো নিচে 1 হবে ভাই। না এখানে কিছু লিখবো না, এখানে শুধু এখানে একই, টাওয়ার মাথায় 1। ওটা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা ওকে আচ্ছা, সো যারা আমাদের এখানে দুইটা ঘর হলে তো 2 লিখতাম। হ্যাঁ ভাইয়া, দুইটা ঘর হলে তো সমষ্টি 2 লিখতাম। হ্যাঁ 2 লিখতাম, রাইট। যারা আমাদের এখানে ম্যাথ ক্লাস করলা তাদেরকে আমি বলছিলাম যে ম্যাথ ক্লাস করাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ম্যাথের স্ট্র্যাটেজি শেখা। লাইক একটা প্রশ্ন আসলে যেটা প্রশ্ন করতে তুমি পারবা, কিন্তু তোমার সময় লাগবে, 3-4 মিনিট লাগবে, কি করবা বলো তো? স্কিপ করো ভাইয়া, স্কিপ করে যাবা, ওটা গোল একটা দাগ দিয়ে রেখে যাবে, পরে তুমি গোলা দিয়ে যাবা। সেটা হচ্ছে তোমার যখন 1 ঘন্টা 40 মিনিটে যখন তোমার প্রবলেম যখন সলভ হয়ে যাবে মোটামুটি সবই পারা কোশ্চেন, তখন টাইম থাকলে তুমি সেটা আসা সলভ করার ট্রাই করবা। কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে, তো মেন্টাল অ্যাবিলিটির কথা সেম কথা প্রযোজ্য। যদি কোনো প্রবলেম থাকে এরকম যে তুমি হয়তো পারবা চেষ্টা করলে, তো তুমি চেষ্টা কখনোই করবা না, তুমি বড় একটা গোল্লা দিয়ে তুমি চলে যাবা। তুমি আগে জানা সব প্রশ্ন আনসার দিয়ে আসো, কারণ একটা প্রবলেম যদি তুমি 3 মিনিট লাগে, সেই 3 মিনিটে তুমি ধরো এমন হতে পারে তুমি 2-3 ইংরেজি কোশ্চেন আনসার দিতে পারবা, তুমি তো বাংলা 4টা কোশ্চেন আনসার দিতে পারবো ওই সময়ের মধ্যে। সো যদি মনে হয় তুমি টাইম লাগবে, বাট তুমি হয়তো পারতে পারো, চেষ্টা করে দেখতে পারবা। তো তুমি ওই সময় চেষ্টা করবা না, তুমি স্কিপ করে তুমি চলে যাবা। একজন যেটা বললো যে এখানে ভাই যদি একটা বর্গ থাকতো তাহলে কয়টা বর্গ হইতো, আমি বলতাম এটা আমি করবো না, কারণ আমি এটা তো কোনো এই সিস্টেমের বর্গ বের করার কোনো শর্টকাট কিছু নাই, এটা আলটিমেটলি কাউন্ট করতে হইতো। তো কাউন্ট তো আমার পক্ষে করা পসিবল না, যেহেতু কাউন্ট করা পসিবল না, আমি করে স্কিপ করে যেতাম। ওকে, তো আসো এখন আমরা এই তরগুলো কাউন্ট করি। তাহলে এখানে যেটা করবো আমরা, তাহলে আমরা প্রথমে নাম্বারিং করাটা ইম্পর্টেন্ট, নাম্বারিংটা করে ফেললাম। ওকে, তাহলে এখানে মোট ঘর হচ্ছে কয়টা? 3টা, এদিকে বসালাম 3, 2, 6। এখানে মোট ঘর কয়টা? 5টা, আর যোগ করলে 1, 2, 3, 4, 5 যোগ করলে হচ্ছে আমাদের 15। এখানে হচ্ছে মোট ঘর হলো 7টা, যোগ করলে হচ্ছে 10, 15, 21, 21 আর 28। এখন আমরা এই 1, 6, 15, 28, 7, 5, 3 সবগুলো যোগ করে দিব। আর ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম, যদি তোমার এই কমন প্রবলেমগুলোর মধ্যে যদি আসে তাহলে তুমি পাজলটা সলভ করবা। কিন্তু যদি এমন পাজল হয় যে পাজলটা তোমাকে বসে বসে কাউন্ট করতে হবে, তুমি সেটা করবা না, ওই পাজল সলভ করার দরকার নাই, কারণ সলভ করতে গিয়ে ভুল হবে। এটা কেউ আসলে কয়টা হলো? 65টা। এটা কি বের করা পসিবল? 65টা গুনে গুনে? এটা বুঝো নাই? না ভাইয়া, অনেক সময় লাগবে। অনেকে বলতে বুঝে নাই। আমরা প্রথমে টাওয়ারের মাথা বের করলাম, টাওয়ার মাথার মধ্যে 1 দিছি, হ্যাঁ, সো 1। এরপরে ভাগগুলো কাউন্টিং করলাম, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7। হ্যাঁ, এখন বামে দিয়ে আমরা যেটা করব, শুধু প্রথমটার ক্ষেত্রে আমরা এখানে 1 আছে 1ই লিখতেছি। হ্যাঁ, এটা ক্ষেত্রে আমাদের মোট ঘর হলো 3টা, আর 1, 2, 3 যোগ করলে হচ্ছে 6। এদিকে 3 লিখলাম, এদিকে 6 লিখবো। এইখানে 1, 2, 3, 4, 5 মোট ঘর 5টা, আর যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের 15। এইখানে আমাদের ঘর হচ্ছে 7টা, আর যদি যোগ করি তাহলে হচ্ছে 10, 15, 21, 28। এরপরে যা যা লিখলাম এতক্ষণ সবগুলো যোগ করব। তাহলে এই 1, এই 6, এই 15, এই 28, এই 7, এই 5, এই 3 সবগুলো যোগ করব। যোগ করলে রেজাল্ট আসে কত? 65। তো এখন তুমি এইভাবে তুমি চাইলে বের করতে পারো। বাট যদি এরকম আসে যে আমাদের এটা কোনো সিস্টেমের মধ্যে পড়া নাই, তাইলে আমি এটা করবো না, সেভ আমরা করবো না, কারণ আমাদের পক্ষে কাউন্ট করে গুণা এটা কোনোভাবে পসিবল না। এটা এক্সাম হলে এটা বের করা তুমি কেমনে করবে? এটা 1, 2 কেমনে? এটা পূর্ণের মধ্যে পসিবল না, এটা মাথা পাগল হয়ে যেতে পারে। সো তাহলে এখানে আসি তাহলে আমরা একটু। হ্যাঁ, তাইলে আসসালামু আলাইকুম ভাইয়া, একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা কমেন্টে করো ভাইয়া। ওটা আপনি যেটা দেখাইলেন যে ওটাতে 1, 3, 5 ইয়াগুলো রেগুলার ছিল, যদি এরকম হয় যে প্রথমে 1টা, পরে 3টা, পরে 5টার জায়গায় 6টা আছে, তাহলে কি সেম রুল হবে? এই যে এখানে আমরা একটা পাইলাম এরকম, এই যে একটা পাইলাম এরকম। জি ভাইয়া, থ্যাংক ইউ। এখন আসলে এটা সলভ করে তাহলে আমরা টাওয়ারের মাথাটা বের করি। হ্যাঁ, টাওয়ারের মাথা হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এটা 1, এখানে আছে আমাদের তাহলে 1, 2, 3, আবার এখানে আছে 1। তাহলে এখানে কত দিলাম আমরা? এখানে আমরা 1 দিলাম। ওকে, এটার জন্য আমরা 3 ঘর, আর এখানে দিলাম কত? 6, আর এখানে আমরা 1ই দিলাম। এখানে কাউন্ট করলে কত? যোগ করলে কত হয়? 11 হয়। তাহলে দেখো এইখানে আমরা কাউকে ডাবল কাউন্ট করছি, এখানে সবাই ইন্ডিভিজুয়াল ছিল, তাই না? এখানে এই ঘরটা কি?
এটা আমাদের এই যে কাউন্টিং এর মধ্যে, এই কাউন্টিং এর মধ্যে মূলত আমাদের যখন এই যে চতুর্দিকে আমরা কাউন্ট করে আসি, আমরা যখন চতুর্দিকে কাউন্ট করে আসি তখন এখানে কিন্তু আমাদের ডাবল কাউন্টিং এ পড়ে না, ঠিক আছে? কিন্তু এখানে এই যে দুই ঘরটা, এই দুইটা আমরা যখন চতুর্দিকে কাউন্ট করে আসতেছি তখন এই দুই ঘরটা কিন্তু কমন ঘর হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেটা কমন হয়ে যাচ্ছে, আমরা ত্রিভুজের ক্ষেত্রে এটা আরো কাজে লাগবে, যে যেটা কমন হয় তাহলে একটা আমাদের কম ধরতে হবে। যেটা একজন কমন আছে এখানে, এখানে দুইটা মূলত কি করলো, দুইটা মূলত ছেদ করছে এখানের মধ্যে। মূলত এটা ছিল আসলে এরকম, এখানে ছিল যে তোমার এই যে এইটা একটা ছিল আর এইটা একটা ছিল, হ্যাঁ, দুটা মিলে ছেদ করছে। ওকে, সো এই ঘরটা দুজনের মধ্যে কমন আছে, তাহলে আমাদের মোট কাউন্ট করছিলাম 11, তাহলে একটা কমন, তাহলে সে একটা কম হবে, তাহলে আমাদের মোট ঘর হচ্ছে আসলে 10টা। ওকে, সো তাহলে এইটা তাহলে আমরা সলভ করি, এইটা সলভ করলে আশা করি একটু আগে যে প্রশ্ন করছিল ওর প্রশ্নের উত্তর আমরা পাবো। তাহলে এখানে আমরা টাওয়ারটা মাথা ধরি, তাহলে টাওয়ার মাথার মধ্যে এইটা হলো টাওয়ার মাথা 1। হ্যাঁ ভাইয়া আগেরটা আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ আগেরটা, আচ্ছা এইটা আগে সলভ করি আমরা। 1 2 3, তারপর আমাদের 1 2 3 4 5, তারপর আমরা আবার 1 আবার 2 3, তারপর 1। সবার সামনে খাতা আছে? যদি খাতা থাকে তাহলে সবাই একটু, অথবা ক্লাস রেকর্ড শেষে তুমি করতে পারো। এখন আমরা আসলে এখানে যোগফল বসাই দিই, এখানে হচ্ছে 1, এখানে উপরে বসালাম 3, নিচে বসাবো কত 6, এখানে উপরে বসাবো আমরা 5, নিচে বসাবো কত 1 2 3 4 5, নিচে বসাবো আমরা 15, এখানে বসাবো 3, এদিকে বসাবো আমরা 6, এখানে হচ্ছে 1। এখন আমাদের এই 1 3 5 3 1, তারপর 6 15 6 সবগুলো যোগ করে দেব। টাওয়ারের মাথাটাও নিজের মতো, হ্যাঁ নিজের মতো ধরা যায়, হ্যাঁ রাইট ধরা যায়, হ্যাঁ একই জিনিস আসবে। কত যোগ করলে? না না ভুল হবে না, ভুল হবে না, সবটা ভুল হবে না, একই রেজাল্ট আসবে, একই জিনিস আসবে। আচ্ছা এই এই প্রবলেমটা একজন বলছিল আরেকবার জানতে, আমি বলতে চাইছি এটা তো আমরা টাওয়ারের নিয়ম আমরা করছি, কিন্তু এই ঘরটা মূলত এখানের মধ্যে দেখো আমাদের এখানে এখানে একটা করে আমরা ডাবল কাউন্ট করছি, দ্যাটস আমরা 1 বিয়োগ করছি, ঠিক আছে? অন্য যে টাওয়ার করলাম তাহলে ওখানেও তো কমন একটা বিন্দু আসার কথা, বুঝি নাই। টাওয়ারের যে আগে এটা একটু এবার এটা দেখান, এইটা দেখান, এখন দেখেন এটা কয়টা আয়ত, এটা আমি বুঝতে পারি। আচ্ছা সো এখানে আমাদের এই হচ্ছে আমাদের 1, ওকে, সো আমাদের 1 2 3, ওকে, এই হচ্ছে আমাদের 1। আমরা এখানে যোগ করলে কত হয়, এখানে যোগ করলে আমরা বসাচ্ছি এখানে আমাদের 1, তারপর আমাদের 1 2 3 যোগ করতেছি, যোগ করলে কত হয় এখানের মধ্যে আমাদের 3, আর এখানে হলো আমাদের 6, এই হলো আমাদের 1। তাহলে ভাইয়া উপরে হইছে মোট ঘর বলবো আর নিচে হইছে সব মানে কলাম। এটা করতে পারছো ভাই? এখানে 11 এটাতে কমন পার্ট বাদ যাবে না ভিতরের 1 2 3 গুলো? ভাইয়া আমার একটা কথা ছিল। ভাইয়া আমি বলছি, প্রশ্নগুলো বলো। হ্যালো, হ্যাঁ বলো। জি, আপনি মানে এমনিতে যে নিয়মটা সেটা হচ্ছে আমরা এক পাশে ঘর সংখ্যা লিখবো, আরেক পাশে যোগফলগুলো লিখবো। যোগফল লিখবো, রাইট, হ্যাঁ। এবং যেখানে হচ্ছে সিঙ্গেল ঘর থাকবে সেটার কোনো যোগফল হবে না, একাধিক যেই থাকবে সেইগুলোর যোগফল লিখবো। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, তারপর হচ্ছে আপনি ক্রস চিহ্নের যেটা দেখালেন তার মাঝখানের যে 2 সেটা কমন বলে বাদ দিতে বললেন, কিন্তু গ্রাফের মতো করে আমরা যেটা করলাম একটা একেবারে উপর থেকে টাওয়ার যেটা নাম্বারিং করা শুরু করলাম, ওখানে যদি চিন্তা করি মানে এটা তাই তো
হ্যাঁ হ্যাঁ এটা এখানে যদি আমি নাম্বারিং করি তাহলে একদম মাঝের সারির যে 2 3 4 এটা তো পাশাপাশি উপর নিচেও কমন হয়, তাহলে এখানে কেন আমরা বাদ দিচ্ছি না? আচ্ছা, তোর প্রশ্নটা হচ্ছে এখানের মধ্যে আমাদের আমরা মাঝখানে যে টাওয়ারটা পড়তেছে মাঝখানে এই 1 2 3 4 এটা আমরা দুই জায়গায় কমন পড়তেছে, তাই তো? হ্যাঁ, ক্রসের মধ্যে যদি 2 কমন পড়ে উপর নিচে এবং পাশাপাশিতে, তাহলে এখানেও যেমন 2টা হচ্ছে উপর নিচ থেকেও কমন পড়ে আর পাশাপাশিও কমন পড়ে। এখানে কেন? বুঝতে পারছি। আমরা দুটো স্ট্রাকচারটা একটু খেয়াল করি। দেখো এই প্রবলেমগুলো ছিল সবগুলো আমাদের, লাইক আমাদের এখানে চতুর্ভুজ, তার উপরে ছিল এটা, তার উপরে ছিল এটা, তার উপরে কিছু ঘর। হ্যাঁ, সবগুলো স্ট্রাকচার কিন্তু এটা সিম্পলি সেম স্ট্রাকচার ছিল। এখানে কতগুলো দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। হ্যাঁ, এখানেও সিমিলার টাইপের স্ট্রাকচার ছিল এবং টাওয়ার টাইপের স্ট্রাকচার ছিল। কিন্তু এই স্ট্রাকচারটার মধ্যে আমরা এখানে এসে আমাদের এখানের মধ্যে আমরা কিছু আমরা যে আগে যে কথাগুলো বললাম সেখানে একটু আমাদের এটা আমাদের আগের টাওয়ারগুলোর সাথে একটা পার্থক্য আছে স্ট্রাকচারের মধ্যে। দেখো এখানের মধ্যে মূলত আমাদের এরকম একটা স্ট্রাকচার ছিল আর এরকম একটা স্ট্রাকচার ছিল এরকম। ওকে, লাগিয়ে আমরা 3টা দিই, এখানে আমরা 3টা দিই। আমরা এই স্ট্রাকচারটাকে রিপ্লেস করছি, জাস্ট রিপ্লেস করে তাহলে আমরা রিপ্লেস করলাম এখানের মধ্যে। রিপ্লেস করার কারণে যে মাঝখানে যে ঘরটা, এই যে মাঝখানে ঘরটা, এটা আমাদের ডাবল কাউন্টিং হয়েছে। আমাদের যে এখন আমরা যে কথাগুলো বললাম সেটার কারণে জিনিসটা ডাবল কাউন্টিং হয়ে গেছে, সেই জন্য আমরা এখানের মধ্যে আমরা 1 কম ধরছি। বুঝে গেছে? ভাইয়া পরে আরেকটা গ্রাফ দেখালেন যে মানে সেটা কিন্তু পরে এরকম মানে এই যে যেটার অ্যান্সার -1 করে আমরা 10 পাইছি, তারপরে আরেকটা গ্রাফ করলেন যে ওইটাতেও তো বাদ মনে হয়। এখানে হ্যাঁ হ্যাঁ এইটাতে ভাইয়া না, এখানে আমাদের কাউন্টিং পারপাস এখানে না, এখানে আমাদের বাদ দেওয়া লাগবে না কিছু। কমন হচ্ছে মাঝখানে একটা এখানের মাঝখানে বক্সটা তো কমন মনে হচ্ছে, ক্রস করলে একটা আরেকটাতে। এই মাঝখানে এটা জি ভাইয়া না, এটা আমাদের আমরা এটাকে আমাদের দেখো মাইক্রোফোনটা অফ করে দাও একটু, দুটো মাইক্রোফোন অন আছে, দুটো মাইক্রোফোন অফ করে দাও একটু, এটা অফ করে দাও দুটো মাইক্রোফোন। ওকে, আমি বলতেছি আমরা যে টেকনিকটা এখানে প্রয়োগ করলাম সেই টেকনিকটা হচ্ছে যখন আমরা টাওয়ার লাগি স্ট্রাকচার পাবো এরকম, সেই টাওয়ার লাগি স্ট্রাকচারের জন্য। ওকে, সো যেরকম এরকম টাওয়ার লাগ দেখি সবগুলো আইডিয়াল টাওয়ার লাগ, তাহলে আমরা সেম জিনিস ফলো করতে পারবো। এইটা আমাদের আইডিয়াল টাওয়ার লাগ স্ট্রাকচারের মধ্যে, এখানের মধ্যে মূলত যে দুইটা এরকম সমান সমান জিনিসে সেখানে ছেদ করছে, এটাকে আমাদের এই সূত্র এটা অ্যাপ্লাই করতে গেলে এখানে এটা ডাবল কাউন্টিং হয়ে যায়। কিন্তু এখানেও এটা আমাদের সিমিলার টাওয়ার লাগি স্ট্রাকচার হিসেবে আমরা স্ট্রাকচার এটা, এই জন্য এখানে আমাদের কোনো ডাবল কাউন্টিং এর কিছু নাই, আমরা একদিকে কাউন্ট করতেছি। এখন তোমার প্রশ্নটা হচ্ছে যে এখানের মধ্যে সবকিছুর মধ্যে আমরা যে টেকনিক যেটা বললাম সবগুলোর মধ্যে আমরা ইয়া নাই কেন, আমাদের লাইক হোমোলোগাস না কেন, তাই না? যে আমরা মাঝে মাঝে আমাদের নিয়মের বাইরে কেন চলে যাই, রাইট? কারণ আমরা যে কথা বলছি এগুলো কোনো কিছু সূত্র না, এগুলো কোনো কিছু সূত্র না, এগুলো সবগুলো হচ্ছে আমরা কিছু সিস্টেম বাড়ি করছি, এই সিস্টেম দিয়ে আমরা তাহলে এই যে ক্রস চিহ্নের যেটা দেখতে পাচ্ছি এটা সবগুলোর বাইরের সাথে যদি আরেকটা করে ঘর থাকতো সেক্ষেত্রে আমরা কি করতাম? যদি এখানের মধ্যে আমরা এখানে এই বাইরে ঘর করতাম, তাই তো? জি, প্রত্যেকটা বাইরে করে যদি একটা করে বেশি থাকতো সেক্ষেত্রে কি আমরা কমন ধরে বিয়োগ করব নাকি ওটাই থাকবে? এখানে যদি বের করতাম এবং এদিকে ধরো আমাদের ঘর থাকলো, ওকে, যদি এদিকে সিমিলার যদি ঘর থাকে আমাদের এরকম সিমিলার যদি ঘর থাকতো তাহলে আমরা একটাকে আমাদের এটা ডাবল কাউন্ট হইতো, বাট সিমিলার যদি ঘর না থাকতো তাহলে আমরা বিয়োগ করতাম না, কিছুই করতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ইচ্ছা একটু আগে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। লাইক যদি আমাদের এরকম থাকতো, আমাদের আমাদের যদি আচ্ছা এটা আমাদের এক দুই তিন চার পাঁচ লাগিয়ে দিকে আমরা, আচ্ছা উপরে ধরো একটা ঘর আছে, হ্যাঁ উপরে আর একটা ঘর আছে, উপরে আরেকটা ঘর থাকলে তখন আমরা এরকম সিমিলার স্ট্রাকচারের জন্য আমরা তখন একটাকে আমরা কমন ধরতাম। এখানে মূলত এটা কিন্তু সিমিলার টাওয়ার লাগি স্ট্রাকচার না, এখানের মধ্যে এই একটা স্ট্রাকচার, এই আর একটা স্ট্রাকচার, দুটো একটা একটা বসাই, দুটো ইকুয়াল স্ট্রাকচার,
তোমার যেরকমই থাকতো, হ্যাঁ যেরকম থাকতো তোমার এরকম থাকতো, তাও আমরা মাঝখানে এক আমরা কম ধরতাম। তাহলে কি ভাইয়া শুধুমাত্র মানে যোগের চিহ্নের মতো চারপাশে যদি বেশি থাকে তাহলে ক্রস থাকলে যেরকম থাকে তাহলে ধরবো, আর যদি হচ্ছে এমনিতে মানে ধরার মতো কমতেছে বাড়তেছে একপাশে এরকম হলে তাহলে আর কমন ধরা যাবে না। কমন ধরার দরকার নেই, তোমার স্ট্রাকচারের জন্যই কমন ধরতে হবে। শুধু ক্রস স্ট্রাকচার যদি থাকে, ক্রস থাকলে আমরা সেই ক্ষেত্রে একটা কমনটাকে আমরা বিয়োগ করে দেব, ক্রস স্ট্রাকচার থাকে। ভাইয়া এই যে এর আগের যে স্ট্রাকচারটা ছিল একটু আগে যেটা প্রথমে দেখেছিলেন, মানে একটা কলাম একটা রো, একটা কলাম একটা রো, প্রথম সিম্পল যেটা দেখেছিলেন। জি ভাইয়া, এখানে নাম্বারিং করার ক্ষেত্রে আমরা হচ্ছে কলামে করলাম 1 2 3, আর কিন্তু আমাদের রোর ক্ষেত্রে 1 2 1 কেন করলাম? এটা 3 না দিয়ে লাস্টের নাম্বারটা 1 2 3 না দিয়ে আবার 1 কেন দিলাম? বললাম তো 1 2 3 1 2 3 দিয়ে একটু সংখ্যা আর কি কাউন্ট করা হয়েছে তাই ঘর কাউন্ট করছি। মানে এই যে রোর ক্ষেত্রে লাস্টে 1 কেন দিলাম, ওটা 3 দেই নাই কেন? আমরা তো ওটা কাউন্ট করতেছি না, এইজন্য বলছি আমরা যেটা করে আমরা এক দিক থেকে শুরু করলাম, লাইক এখানে যে শুরু করলাম আমরা এটা কাউন্ট কেমন করছি এখানের মধ্যে, যেটা আমরা এইভাবে যাচ্ছি না কাউন্ট, এই কাউন্ট গেলাম না, এখানে এইভাবে কাউন্ট যাচ্ছে, এইভাবে কাউন্টে যাচ্ছি। রো কলাম না গুনে আমরা শুধু ঘর সংখ্যাটা গুনব। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা এখানে যখন আমরা যাচ্ছি তার আমরা এই কাউন্ট করতেছি, এই যে কাউন্ট করতেছি আমরা, এটা একটা করা যায় কেন? শুধু এইখানে শুধু আমরা কমন নিব তাই না? এখানে ক্রস লাইন স্ট্রাকচার যদি থাকে, ক্রস লাইন যদি থাকে সেক্ষেত্রে আমরা একটা কমন বাদ দিব, মানে একটা আমাদের ডাবল কাউন্ট হবে। আমাদের যে আমরা শর্টকাট শিখতেছি সেই শর্টকাটে আমরা ক্রস সিস্টেম থাকলে একটা আমরা বিয়োগ করতে হবে। জামালা কি ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয় নাই? জি ভাই এখন ক্লিয়ার হয়েছে, খালি রো গুলো আমরা মানে কলামগুলো মানে কাউন্ট করব। হ্যাঁ আমরা কলাম আমরা লাইক এখানে যখন বলবো আমরা তো এইভাবে কাউন্ট করতেছি না, আমরা ধরলাম তুমি যে কোনো এক দিক থেকে শুরু করো, তুমি যদি এই দিক থেকে করো তো এই দিক থেকে করো, তাহলে এর এক দাও এমনি কাউন্ট করো, তুমি এমনি করলে এইভাবে করো, যে এক দিক থেকে করো। আর এইভাবে যদি করো তুমি দুই দিক থেকে তো করতে পারবে না, তুমি আব্বা এইভাবে তুমি করো, যে তুমি এমনি করো, এইভাবে তুমি যাও, যেমন একভাবে করতে হবে, এইভাবে যাও যাও ভাইয়া, তাহলে এলো 1 1 2 3, 1 2 3 4 5, 1 2 3 1, ঠিক আছে? জি ভাই বুঝতে পারছি। তুমি যে কোনো এক দিক থেকে করবা, করলে তুমি ওইভাবে করতে পারবা, কিন্তু করলে এক দিক থেকে করবা, দুইটা গোলমাল লাগানো যাবে না, যে কোনো এক দিক থেকে। বলো সব দিকে যদি সমান হয় সেক্ষেত্রে মনে হয় এক বাদ দিব, মানে বক্সে সব দিকে সমান হলে একটা একটা করে থাকবে, যেমন একটা যেটা ছিল ক্রস যদি থাকে, ক্রস থাকলে ক্রস, হ্যাঁ ক্রস বলতে ওরকম করলে একটা একটা করে এক্সট্রা সব জায়গায় সমান হয়ে থাকবে আর কি, সেক্ষেত্রে এক বাদ দিব। হ্যাঁ যদি ক্রস স্ট্রাকচার থাকে শুধু সেক্ষেত্রে, মানে টাওয়ার স্ট্রাকচার না, সেটা ক্রস স্ট্রাকচার। হ্যাঁ সেটাই ক্রস থাকলে সেটা কোন ক্ষেত্রে না। আমি বিষয়টা বাদ দেওয়ার বিষয়টা এখন বুঝতে পারছি, বুঝি নাই, মানে কমন নেওয়ার বিষয়টা বাদ দিব, তখন এই বিষয়টা আমি এখন ভালো করে বুঝতে পারছি। প্লিজ ভালো বুঝতে না পারলে এটা মনে রাখো যে এটা একটা ক্রস স্ট্রাকচার, এটা হচ্ছে যে এইটা এই একটা স্ট্রাকচার, এটা মূলত টাওয়ার স্ট্রাকচার না, এই একটা আর এই হলো আরেকটা, ঠিক আছে? জি জি এই বুঝছো? জি জি ওকে। তো এটা নিয়ে বেশি মাথা ঘামানোর কিছু নাই, কারণ আমাদের এই স্ট্রাকচারগুলো এখন পর্যন্ত কোনো মেসেজ আসে নাই। আমরা যে আয়তক্ষেত্র যে ইয়েগুলো করলাম, যে তোমার এটা আনসার চলে আসছে। আচ্ছা আমরা করি এটা কত আসছে সবার, কত আসলো? ভাইয়া এইটাও তো ক্রসের মতো হয় না, এটা তো মানে দুই পাশে ওই ক্রস করলে দুই লাইন থাকবে না, কতগুলো লাইন আছে? ক্রস মানে দুই লাইন রে ভাই, ক্রস মানে হচ্ছে এই এক এইটা ক্রস, এইগুলো ক্রস হইছে, এইগুলো একটা এইগুলো একটা রো, কেন ক্রস হইছে? এটা কেমন ক্রস হয়? ক্রস না। বুঝছি ভাই বুঝছি। আচ্ছা আমরা যদি রিভিউ করি তাহলে আমরা চতুর্ভুজ কাউন্টার শেষ। আর যারা প্রথম ক্লাসেই অনেক সবার পরে যে স্ট্রাকচারটা দেখেন ওখানে একটা কমন না, এটা প্রসেস স্ট্রাকচার না, এখানে কোনো কমন না, এটা প্রসেস স্ট্রাকচার না, এখানে কোনো কমন না, টোটাল সংখ্যাটা নিতে হবে আমার। হ্যাঁ টোটাল সংখ্যাটা নিতে হবে। আচ্ছা যে 40 বুঝো না, তোমাকে একটু বলি 40 কি হইছে, তাহলে এই 1 তাহলে 40 ঘর বুঝছি, কিন্তু ওই যে কমন আছে কিনা ওটা হচ্ছে একটু প্রবলেম। শুধুমাত্র ক্রস থাকলে কমন নিব, একটা স্ট্রাকচার বিয়োগ হবে, ক্রস না থাকলে কোনো কিছু হবে না। তাহলে এখানে হচ্ছে 1
এখানে 3, এখানে 6, এখানে 5, এখানে হচ্ছে যে কত 15 না, এখানে হচ্ছে যে 3, এখানে হচ্ছে যে 6, এখানে 1, তাহলে কত 4 5 4 9, 9 3 12 13 19 34 40, 40টা। আসিস বুঝা গেল 40টা, নিগার 35 না 40টাই, 40। ভাইয়া এখানে 3 তো কমন আছে না, দুই পাশ মানে চার পাশ। এই আমি মাথা ভরে ফাটাই ফেলবো, শুধুমাত্র ক্রস থাকলে এরকম হবে, শুধু ক্রস স্ট্রাকচার থাকলে এরকম। আচ্ছা ভাইয়া cross থাকলে। যখন আমরা একবার করে আবার বাড়াবো তখন কত হবে? কোনটা? যখন আবার দুই পাশে একবার করে বাড়াবো তখন তো আবার এক এক করে হয়ে যাবে। হ্যাঁ এক থাকবে, সমস্যা কি থাকলো, তখন কি এক এক করে ধরবো? হ্যাঁ এক এক করে ধরবা। মানে তোমার প্রশ্ন হচ্ছে এটা, তোমার প্রশ্ন হচ্ছে ভাই, তোমার প্রশ্ন তো আমি বুঝতে পারছি, তোমার প্রশ্ন হচ্ছে এখানে যদি ইয়া থাকতো, লাইক এখানে থাকলো এরকম। জি ভাইয়া এটাই এরকম, তাইলে কেমন হয়, তাই তো? হ্যাঁ, তো এই 1 1, এখানে 1, তারপরে 1 2 3 4 5, 1 1, এই তো, ঠিক আছে? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ভাইয়া হ্যাঁ বলো। আরেকটা কথা, ক্রস চিহ্নটা যে চারপাশেই সমান হওয়া লাগবে তা তো না, ক্রস স্ট্রাকচার হলেই তো হলো। ক্রস স্ট্রাকচার হলো, রাইট, ক্রস স্ট্রাকচার হলো এক আছে, যেমন এই চিহ্নটাতেই বাম পাশে দুইটা একের জায়গায় একটা বক্স আছে, কিন্তু বাম পাশে 1 2 আছে, সেক্ষেত্রে তো অন্য কিছু ম্যাটার করে না, শুধুমাত্র ক্রস স্ট্রাকচার হলে ক্রস স্ট্রাকচার হলো, রাইট। মানে আমরা যে টাওয়ারের ধরে আমরা যে চিন্তাটা করছি, তখন আমাদের টাওয়ারের সূত্রটার মধ্যে আমাদের একটু ঝামেলা হয়ে যাবে, মূলত তখন আমরা মূলত এটা তো টাওয়ার স্ট্রাকচার হলো না, এটা মূলত একটা ক্রস। হ্যাঁ, সেজন্য আমরা এখানে মাঝখানে একটা কমন দিয়ে করছি। এটাই যদি তিন পাশে তিনটা বক্স থাকে কিন্তু এক পাশে একটা থাকে, সেক্ষেত্রেও তো সেম ফর্মুলাতেই হবে। বুঝি নাই তোমার এরকম স্ট্রাকচার। না আপনি ক্রস কাটটা ইয়ে করেন, আমি বলছি লাইক ক্রস স্ট্রাকচার যেটা ছিল যেরকম ছিল আছে। ওকে, এটা হ্যাঁ হ্যাঁ এটা কারণ আপনি তিন পাশে বাইরে তিনটা বক্স এক্সট্রা আছে, কিন্তু এক পাশে একটাই আছে। মানে তোমার বলতে চাচ্ছ যে এরকম এরকম, তাই না? এরকম না, এটা তো হ্যাঁ, এটা তো ক্রস স্ট্রাকচার, এটা তো ক্রসই আছে। জি, চার পাশে সমান এটা ক্রসই আছে। এখানে কি আমাকে একই বাদ যাবে শুধু? হ্যালো, বুঝি নাই ভাইয়া, আমাকে এখানে কি এই যে এখন দেখাচ্ছেন এখান থেকে কমন নিতে হবে বা বাদ দিতে হবে? হ্যাঁ বাদ দিতে হবে। এইটা আমরা কিন্তু দুটো সিস্টেমে করতে পারবো। শুনো, আচ্ছা তুমি তো, আচ্ছা আমি একটু ঝামেলা যেখানে লাগছিল সেটা একটু ক্লিয়ার করি। এবার আসো এই ঝামেলাটা ক্লিয়ার করি তোমাকে। এবার বলো এখানে কয়টা আয়ত আছে, বলো এখানে কয়টা আয়ত আছে? 4টা। এই 4টা নাকি? আবার এতক্ষণ কি করাইলাম? না 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 10টা। এই মীরা এখানে বলছে 1টা বলে, এখানে 10টা। কয়টা? 10টা, তাই না? জি। ওকে, আচ্ছা আমরা কি করছি কারণ এখানের মধ্যে, এবার আমাকে বলো তাইলে সো এটা ধরো এখানের মধ্যে আমাদের এখানে কয়টা আছে আয়ত? আয়ত বলতে এখানে ঘর হচ্ছে 3টা। তার আয়ত কয়টা? এই যে উলম্ব করে এভাবে কয়টা? এভাবে কয়টা? 6টা ভাইয়া, 6টা তাই না? 6টা। আচ্ছা এখন যদি তোমাকে বলে তো টোটাল আয়ত কয়টা আছে? 16টা। এই 16টা না 15টা? এটা ডাবল কাউন্ট করতেছ না তাহলে তুমি? 7টা। হ্যাঁ একটা বাদ যাবে 60 15টা মনে হয়। সো আচ্ছা আমি আরেকবার একটু বলি, এটার মধ্যে কেন বুঝাইতাম আর একটু, আমাদের সার্কেল আয় তুমি বুঝাইতে না পারলে বলতো আমি কেমনে বুঝাইতাম, আমি চিন্তা করতেছি। আচ্ছা দাঁড়াও আমি ট্রাই করি বোঝানোর জন্য, একটু আমাকে সময় দাও, আমি আমাকে বোঝাতে সক্ষম হবো আশা করি। ওকে, তো এইখানে যে 10টা এটা শিওর তাই না? কনফার্ম তো 10টা, যে এই সমস্যা সন্দেহ আছে? ওকে, এইবার বলো এখানে এই যে ফোটন কথা বললো না, এখানে কয়টা আছে? 6টা। এখানে 6টা। 6। আচ্ছা এখন এটার টাইম এনে এখানে বসা দিলাম, এখানে বসা দিলাম টাইম না, এটা টাইম এনে এখানে বসাইলাম, তাইলে এইদিকে আছে 10টা তাই না? আর এদিকে আছে কয়টা?
ছয়টা। মোট কয়টা আছে? 16টা হওয়ার কথা হবে 15টা। 15টা আছে, 15টা। কারণ এইটারে আমরা এইটাতে ডাবল হয়ে গেছে আমাদের। এবার বুঝতে পারছি যে কেন ক্রস থাকলে আমাদের আসলে ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে। এটা মূলত সূত্র তো মূলত সিস্টেম আসলে সেমই। আমরা এখানের মধ্যে যেরকম আয়ত আমরা এইভাবে আয়ত কাউন্ট করি, ওখানে মূলত ওই কাউন্টিং এই জিনিসটা একই। ঠিক আছে? এই বুঝতে পারছি? ভাইয়া আমি একটা কথা বলি ভাইয়া, উপরের এক মানে উপরেরটা এক ধরবো, নিচেরটা তো এক ধরবো, তাহলে 5 হওয়ার কথা না? তুমি অমনে করলে একই রেজাল্ট আসবে। তুমি আমি আগের বার যেভাবে কাউন্ট করছি সেভাবে করলে একই রেজাল্ট একই আসবে। ভাইয়া রোতেও ওইটা মাঝখানে ওইটা হচ্ছে, আর কলামে দুইটাই মানে ডাবল কাউন্ট হয়ে যেতেছে, এই জন্য এক বিযোগ। হ্যাঁ হ্যাঁ, এই জন্য রাইট, এই জন্য লাইক এখানে কয়টা বর্গ, কয়টা আয়ত এখানে কয়টা? আচ্ছা 21টা, তাই তো? ওকে, এবার তাহলে আমাকে তোমরা বলো যে ওকে এটা যদি পারো তাহলে বুঝবো আমি আজকে বুঝাতে সক্ষম হয়েছি, যদি না পারি তাহলে বুঝবো যে আমি আজকে বুঝাতে পারি নাই। এই নাহিদুল মাইক্রোফোন অফ করো, নাহিদুল মাইক্রোফোন অফ করো। ভাই করা আছে? কই করা থাকলে তুমি কথা বলতেছো কিভাবে? এটা যদি পারো তাহলে বুঝবো তুমি আসলে তোমরা আসলে বুঝতে পারছো। আচ্ছা যদি আমার একটু লেন্স একটু বাঁক হইছে, এবার বলো এখানে কয়টা আয়ত আছে? ভাইয়া 23টা। এই সবাই কমেন্টে লিখো, একজন বলতে সবাই কমেন্টে লিখো। মাসুমা বলছে 22টা। যদি পারো তাহলে বুঝবো যে আসলে আজকে ক্লাসটা নিয়ে সফল হয়েছি, নাহলে বুঝবো যে আজকে ক্লাসটা ব্যর্থ হয়েছি। রিয়াদুস বলছে 35, লাভু বলছে 35, অন্যাসা বলছে 23, মুক্তা বলছে 35। তাহলে 35টা 14, 1 2 3 4 5, তাহলে হচ্ছে 15টা। 1 2 3 4 5 6, তাহলে হচ্ছে 21টা। 15 আর 21 হলো 36টা, আর এটা ডাবল কাউন্ট হয়ে গেছে। এই 25টা কেমন হয়েছে? কারো 25টা হইলে কিভাবে? 25টা কোনোভাবেই হয় না, 35টা হয়েছে। আচ্ছা এবার কি তোমরা বুঝতে পারছো কেন আমরা একটা আমরা কম কেন ধরি? এবার কি বুঝে গেছে? হ্যালো জি, মূলত এই জিনিসটাকে আমি একটু ওই টাওয়ারের মতো রাখতে গিয়ে ধর এটা যদি এভাবে করতাম তুমি আরো ইজিলি বুঝতে পারতা। ধরো এটা আমি যদি এমনি যদি করতাম আর কি, ধর আমি করলাম এভাবে যে আচ্ছা এখানে কয়টা আছে বলো তো? এখানে কয়টা আছে? কয়টা আছে? এই মারি ফাটা ফেলবে। এখানে কয়টা? এই যে এখানে 1 2 3, এখানে কয়টা আছে? 6টা আছে। 6টা। এখানে কয়টা আছে? এখানে কয়টা আছে? 6টা। এখানে 6টা কিভাবে হলো একটু বুঝান আমাকে। লেখা এটা কি বল? 11। মাইক্রোফোনগুলো অফ করো, তাহলে আমি বুঝাবো। মাইক্রোফোনটা অফ করে দাও, অফ করে দাও। ধরো এটা নাই, এটা ধরো নাই, এটা নাই, এটা নাই, হ্যাঁ নাই। তাহলে 1 2 3, এবার যোগ করে দাও। 6টা না? এবার ধরো এটা নাই, তাহলে 1 2 3, তাহলে এখানে কয়টা? 6টা। ইসরাত লেখা সিস্টেম বুঝো নাই? আচ্ছা সম্পা তুমি আমাকে শুধু এটা বলো, সম্পা আমাকে যদি এভাবে বলো শুধু যে এখানে কয়টা আয়ত আছে, শুধু এটা বলো। এখানে কয়টা আয়ত আছে এটা বলো। 1 2 3 6টা। 6টা। ওকে ওকে, এইবার বলো এখানে কয়টা আয়ত আছে এবার বলো। 6টা। 6টা আছে তাই না? এখন আমি এটাকে টাইম এখানে আমি বসা দিলাম, এখানে বসা দিলাম। তাহলে এদিকে ছিল 6টা, এদিকে হচ্ছে 6টা। এর ডাবল কাউন্ট করছো কিনা? তাহলে কয়টা হইছে? 11টা। 11টা হইছে তাই না? তাইলে এই দিকে আছে 6টা, এদিকে আছে কয়টা? 6টা। তাহলে এই ডাবল কাউন্ট করছে, এইজন্য 1 বিয়োগ হইছে। এবার বুঝতে পারছো কিনা তোমরা?
এর আগের বারে হচ্ছে যেটা আপনি বলছিলেন ওই যে যেটা আমরা যোগ করে যেটা করছিলাম তখন 11 আসছিল, তো তো ওইটা থেকে 1 মাইনাস করে তো আনসারটা 10 আসছিল, মানে যখন মানে যোগ করছিলাম না ভাইয়া, যেটা আগে আপনি এর আগে বলছিলেন না, যেটা হচ্ছে অনলি যোগ করাটা হচ্ছে আমরা যোগ করে 11 কাউন্ট করাটা, ওখান থেকে কোনো মানে কমন যেটা নিয়ে বাদ দিব ওটা ছিল না। আর এখন যেটা করছেন না ছিল এখানে কত আমাদের এই 3, এখানে কত 6, এখানে 6 আর এখানে ছিল 1, টোটাল কাউন্ট করলে ভাই 11 আসতেছে। এটা টোটাল কাউন্ট করলে 11 আসে। 3 কে 4 কি হবে? আচ্ছা 11 আসতেছে, রাইট 11 আসতেছে। তো এখান থেকে কোনো মাইনাস হবে না, কিন্তু আপনি যেটা 6 বলছেন না 12 যেটা এখন দেখাইছেন, তো ওইখান থেকে একটা কমন আসলে ওইখান থেকে মাইনাসটা হবে। ভাইয়া 35 এর যে কাউন্টিংটা দেখালেন ওটা আরেকবার একটু দেখাবেন কিভাবে 35 হলো? ভাইয়া 35 এর কাউন্ট একটু দেখেন ভাইয়া। কোনটা এটা ভাইয়া এই যে 35 এর কাউন্ট একটা আপনি করতে দিলেন না একটু আগে, এটা 35 কিভাবে হলো? এটা কাউন্টটা না ভাইয়া এটা না, ক্রসের মতোই একটা ছিল যে 5 আর 6 ভাই, 5 6 একদিকে 5 আর একদিকে 6। যেটা ভাই আপনি আমাদেরকে রাফ করতে দিছিলেন, মানে যেটা আপনি করতে দিছিলেন আমাদেরকে 1 2 ওকে বলছিলেন এই দিছিল 5টা না? জি আর উপরে ভাইয়া বলো। এটাতে আমার 24টা ছাড়া আমি সে তখন থেকে ট্রাই করতেছি, এটাতে 24টা আসতেছে আমার মাথায় নষ্ট হয়ে গেল। 35 আচ্ছা হিসাব ছিল ঠিক আছে, আগেরটার মধ্যে ঠিক আছে 1 2 3 4 5। আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে পাঁচটা ছিল, 5টা 1 2 3 4 5, তাহলে এখানে কয়টা আছে? 9 10 11 15। ওকে, তাহলে এখানে 1 2 3 4 5 6, এখানে কয়টা আছে? 21টা। 21টা। তাহলে 15 আর 21টা কয়টা হলো মোট? 36টা। তো এটা ডাবল কাউন্ট হইছে, তাহলে 35টা ধরেছে। কিন্তু ভাইয়া এটা যদি ওই নিয়মে করতে যাই তাহলে সেই ক্ষেত্রে হয়তো আরো কম হবে। সেটা কম হবে না? কম হবে না, কম হবে ভাইয়া। এই সিস্টেমে করো না তুমি, কই দেখো কমে কিনা দেখো না। এটা তো 31 হয় ভাই ওই নিয়মে করলে। আচ্ছা মালি বলছে আজকে সবাই একসাথে কথা বলতেছে, প্রবলেম হচ্ছে। আচ্ছা সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমাদের, আশা করি সবাই যদি একটু আমরা ইয়ে করি, লাইক কমেন্ট করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা। আচ্ছা আমি একটু সংক্ষেপে রিভিশন দিচ্ছি। ওকে, আমরা যেখানে ছিলাম ট্রাপিজিয়াম হয়েছিল, আমরা মূলত ছিলাম আয়তক্ষেত্রের কোশ্চেনে আমাদের প্রবলেম ছিল, সেটা হচ্ছে আয়তক্ষেত্র বের করার জন্য আমরা যেটা করব যে আমাদের এই যে লিনিয়ার স্ট্রাকচার সেখানে আমরা কাউন্টিং করবো 1 2 3 4, এগুলো কোনো সূত্র না কিছু না, আমরা জাস্ট হিসাবে সুবিধার জন্য আমরা কাউন্টিং গুলো করি। 1 2 3 4 নাম্বারিং গুলো বসায়, নাম্বারগুলো যোগ করব, যোগ করলে অতগুলো আয়তক্ষেত্র বের হবে। তো এই সিস্টেম আমরা বের করছি। তারপর আমরা যেখানে আমাদের প্রবলেম ছিল সেটা হচ্ছে যে এই ধরনের যদি থাকে তাহলে আমরা এই দিকেও কাউন্ট করব, এই দিকেও কাউন্ট করব, কাউন্ট করে তারপরে কাউন্ট নাম্বারগুলো যোগ করব, যোগ করলে যোগফলগুলো আমরা গুণ করে দিব। লাইক এখানে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা এদিকে যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের 10, এদিকে যোগ করলে হচ্ছে আমাদের 3। তো 3 আর 10 যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে আমাদের 13। আর প্রবলেম ছিল এরকম টাওয়ার স্ট্রাকচার, এই ক্ষেত্রে যেটা ছিল আমাদের আমরা যেটা করব টাওয়ার মাথার মধ্যে আমরা 1 দিলাম, তারপরে 1 2 3 দিলাম, তারপরে 1 2 3 4 5 দিলাম। ওকে, সো 1 2 3 4, তাহলে 1 2 3 4 5 বসানোর পর এবার আমরা যোগফলগুলো বসাবো। তাহলে হচ্ছে আমাদের এলো 1, তাহলে আমাদের হচ্ছে যে এখানে 3 6, তারপর এখানে 5টা, তারপর 1 2 3 4 5, আমাদের যোগ করলে হচ্ছে 15। এখানে একটা প্রশ্ন করব। বলো। এখানে আপনার 3টা ঘর এই জন্য 3 দেওয়া হয়েছে, 5টা ঘর এই জন্য 5টা দেওয়া হয়েছে, ঠিক আছে? আর যোগফল 6 দেওয়া হয়েছে, ওখানে 15 যোগফল। এখানে 1 এর তো একটা ঘর ওই জন্য দেওয়া হয়েছে, কিন্তু 1 এর জন্য আবার আলাদা করে 1 দেওয়া লাগবে না? আলাদা করে দেওয়া লাগবে না, আলাদা করে কিছু দেওয়া লাগবে না, একের জন্য একই, ঠিক আছে? একের জন্য জাস্ট একই। এই ছিল আমাদের টাওয়ার স্ট্রাকচার। আর টাওয়ার স্ট্রাকচারের মধ্যে তাহলে আমাদের এরকম স্ট্রাকচার যদি থাকে তাহলে সেম জিনিস আমরা
জাস্ট টাওয়ারের মাথার মধ্যে হচ্ছে 1 1 2 3 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 দিব। ওকে, আর একটা জিনিস নিয়ে আমাদের যেটা গ্যাঞ্জাম রাখছিল সেটা হচ্ছে যদি আমাদের এরকম স্ট্রাকচার থাকে ক্রস স্ট্রাকচার, এই ক্ষেত্রে আমরা আচ্ছা বলছে তাসলিম বলছে 35টা আগের নিয়ম 31 হয়। আচ্ছা তাহলে আগের নিয়ম করার দরকার নেই, এমনি করো তাহলে এটা ওদের। ভাইয়া এই জিনিসটা নিয়ে আমি একটা কথা বলতে চাই, মানে এখন এটা হচ্ছে ভাইয়া যখন আমাদেরকে আগে ক্লাস করাইছিলেন তখন হচ্ছে এই যেটা 6 যেটা ছিল আর কি, মানে 12 থেকে -1 যেটা কমনটা, ওটা আমাদেরকে ওইটা বলেন নাই, মানে জাস্ট কাউন্টিং যেটা যোগ করে যেটা 11 আসে, মানে টোটালি ওটা বলা হচ্ছে। হ্যাঁ জি জি হ্যাঁ, ওইটা হচ্ছে নিয়মটা। এখন দুইটা বলাতে হচ্ছে এটা মানে গ্যাঞ্জাম হয়ে গেছে আর কি ওদের জন্য। গ্যাঞ্জাম হয়ে গেছে, রাইট। হ্যাঁ আমাদের ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলো তো, প্রশ্নটা বলো। ভাইয়া ওই যেটাই 36 এসেছিল, যেটা আমাদের একটু আগে দেখাইলেন, এক ম্যানেজার হচ্ছে ওটা 35 হলো, তো ওইটা কিন্তু ভাইয়া অন্য নিয়মে যদি আমরা টাওয়ার ধরে করি সেক্ষেত্রে এটা আসলে আমি আচ্ছা টাওয়ার ধরে করি না, কারণ এটা টাওয়ার না, জিনিসটা টাওয়ার না। হ্যাঁ টাওয়ার ধরে তাহলে করিও না, জিনিসটা টাওয়ার না, তাই না? তুমি 1 2 3 ধরে করো, ঠিক আছে ভাই? এটা একবার করে দেন। কিন্তু এইটার ক্ষেত্রে টাওয়ার ধরে করলো আমাদের সেম রেজাল্ট আসতেছিল কেন? কারণ এখানের মধ্যে আমাদের দেখো স্ট্রাকচারের মধ্যে আমাদের এটা কিন্তু আমরা এটা অরিজিনাল নিয়মটা বুঝে গেল যখন আমরা এখানে একটা বাড়াইতাম, তখন বুঝে যেত আসলে এটা যে ক্রস, তাই না? তখন ক্রস জিনিসটা আমাদের পরিষ্কার হয়ে যেত, এই যে ক্রসটা। আপনি একটু ক্লিয়ার করে দেন, মানে এটা একটু ক্লিয়ার করে, মানে আপনি এটা সুন্দর করে দেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তুমি তোমার আগে প্রবলেম বলো যে তুমি কি বুঝো না এখানের মধ্যে, এখন এটা বুঝো না ভাই? এটা বুঝছি কি যে এটা যে দুইটা নিয়ম হয়ে গেছে তো ভাই। আচ্ছা বলো এদিকে কয়টা বলো, এদিকে কয়টা বলো। এদিকে 6টা ভাই। 6টা এমনে কয়টা হইছে? 6টা। এটা ডাবল কাউন্ট করছো কিনা? জি ভাই ডাবল কাউন্ট করছি। তাহলে কয়টা? 11টা হইছে। বুঝতে পারছো? এটা ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা এবার তাহলে এখানের মধ্যে আমরা যদি প্রবলেম যদি ক্রিয়েট করি, তাইলে লাইক তাহলে এখানে কয়টা আছে, এইভাবে কয়টা আছে? ভাই একটু নাম্বারিংটা করে দিলে ভালো হইতো। তুমি নাম্বারিং করো 1 2 3 4 5, তাহলে 15টা আছে। এখানে 1 2 3 4 5, তাহলে কয়টা আছে? 15টা আছে ভাই। 15টা, তাই না? 15। জি তাহলে এখানে মোট কয়টা আছে? 30 29 29টা। ও হ্যাঁ, একটা তো মাইনাস 29টা, সরি ভাই। ক্লিয়ার আছে? এবার কি ভাইয়া শুধুমাত্র হচ্ছে যখন দুইটা সমান হবে রো আর কলাম তখন ডাবল কাউন্টিং, তাই না? রো আর কলাম না, টাবাটা। আচ্ছা আরেকবার দেখাই তাইলে। আচ্ছা অ্যাকচুয়ালি মনে হয় এটাতে এইটা হচ্ছে যে দুইটা সমান ছিল, যদি এক সাইডে ডান সাইডে একটা ঘর বেড়ে যায় সেক্ষেত্রে ভাইয়া হিসাবটা আর কি গরমিল হচ্ছে মনে হয়। এইবার এখানে বলো কয়টা আছে? এই রো আর কলাম তো সমান না এখানের মধ্যে। 1 2 3 4 1 2 3। এবার আছে কয়টা? 10টা। এভাবে কয়টা? 6টা। তাহলে মোট কয়টা এখানের মধ্যে? 16টা, তার থেকে একটা বাদ যাবে, তাহলে 15টা। কারণ আমরা এইখানেও কাউন্ট করছি মাঝখানটাকে, আবার এইখান কোন সময় এটা কাউন্ট করছি। কিন্তু বড় টাওয়ারে যে 40 আনসার হয়েছিল ওইখানে আমরা কমন বাদ নিছিলাম না কেন ভাইয়া? তাইলে মাঝখানে তো ছিল। এটা আমাদের এরকম প্রসেস স্ট্রাকচার না, ওটা আমরা যে টাওয়ার স্ট্রাকচার চিন্তা করি সেই টাওয়ার স্ট্রাকচার। ও আচ্ছা এবার বুঝছি ভাইয়া। তাহলে যে প্রথমে যে 10 আসছিল ওইটা কি আমরা করব না? প্লাসের মতো থাকলে তাহলে ওই যে 10 আসছিল যে সিস্টেমটা ওইটা করব না ভাইয়া। ক্রস স্ট্রাকচারে কি তাহলে টাওয়ারের নিয়ম বাদ দিয়ে দিব ভাইয়া? টাওয়ার নিয়ম বাদ দিয়ে দাও, রাইট? টাওয়ার নিয়ম বাদ দিয়ে দিলে তাহলে আমাদের সুবিধা হবে। জি ভাইয়া, তাহলেই ভালো হয়, না দুইটা আসলে এই হয়ে যাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে। রফিকুল কিছু কথা বলো, রফিকুল বলো তো। ভাইয়া আমার মনে হচ্ছে যে বক্সের পাশে বক্স থাকলে, যেমন এরকম বক্সের পাশে বক্স থাকলে এক বাদ যাবে, কিন্তু মানে উপর থেকে নিচে মানে এক্স এর মতো হইলে আবার গ্যাপ দেওয়া যদি এক্স এর মতো হয় সেক্ষেত্রে এক তখন বাদ দেওয়া লাগবে। এটা আমি খাতায় করলে মানে বলতে পারবো, মেবি আমি একটু করলাম, তো ট্রাই করলাম, দেখি হচ্ছে। এখানে বাদ দিতে যাচ্ছ না? এখানে বাদ কোনো বাদ হবে না। কোনটা? এই স্ট্রাকচারের মধ্যে? এখানে বাদ যাবে না।
আচ্ছা এটা যে কেন বাদ দিয়েছি এটা কি তোমরা বুঝতে পারছো যে কেন একটা কম কাউন্ট করছি আমরা? এখানে এক সাইডে বৃদ্ধি করেন ভাই, এক সাইডে বৃদ্ধি করেন, আর তো দুইটা ঘর এক সাইডে বৃদ্ধি করেন ভাই, আমি বলতেছি আমারটাই বলতেছি আমি। এখানে কি করতাম বুঝি নাই। এর আগে যেটা দেখতাম ওইটা একটু বের করেন, যে সমান ছিল, কোনো দাগ ছিল না ওইটাতে। এটা না, হ্যাঁ এটা বলো। যে কোনো এক সাইডে 2 ঘর আপনি বৃদ্ধি করে দেন। যেমন একদিকে যে এই দিকে বৃদ্ধি করতাম, হ্যাঁ যে কোনো এক সাইডে বললাম। আচ্ছা আরেকটা দেন, আরেকটা দেন, 2টা বৃদ্ধি করেন, ঘর 2টা বৃদ্ধি করে দেন, আরেকটা বললাম। আচ্ছা শেষ ঘরে একটা বক্স দেন, নিচে একটা বক্স দেন, মানে মাঝখান যেমন ছিল না ওইরকম একটা দেন। শেষ ঘরে উপরে একটা দেন, নিচে আরেকটা দেন। এখানে একটা দিতাম, হ্যাঁ নিচে একটা দিতাম। হ্যাঁ এখানে দেখেন উপরেও বক্স আছে, মানে 2টা, নিচেও আছে 2টা, কিন্তু গ্যাপ ছিল। গ্যাপ থাকার জন্য এখান থেকে এক বাদ যাবে, এখান থেকে এক মানে বাদ যাবে, এরকম। আচ্ছা এটা আমি ক্লিয়ার করতে থাকে সেই ক্ষেত্রে বাদ যাবে না ভাইয়া। দেখো এটা আমি ক্লিয়ার করতে, দেখো ঠিক আছে ওকে। মাইক্রোফোন অফ করো, আমি ওই যে বলতেছি এটা কি হবে। আচ্ছা ভাই আপনি এটা অফ করেন, মাইক্রোফোন অফ করো। হ্যাঁ তাহলে প্রথমে আমরা এখানে কাউন্ট করলাম। আমরা প্রথমে এখানের মধ্যে দেখো যে এখানে কয়টা ঘর, এখানে টোটাল 1 2 3 4 5, তাহলে এখানে কয়টা? 15, তাই না? আচ্ছা এবার আসো, এটা কিন্তু কাউন্ট করে ফেলছি, মনে রাখো, এটা কিন্তু কাউন্ট করে ফেলছি, মনে রাখো। হ্যাঁ কাউন্ট কিন্তু করে ফেলছি। ওকে এবার আসো, তাহলে এখানে 1 2 3, এখানে কয়টা? 6টা। এটা কিন্তু আমরা ডাবল কাউন্ট করে ফেলছি, তাই না? করছেন ডাবল কাউন্ট? ওকে তাহলে এখানে কয়টা হলো আমাদের কাছে এখানে? অথবা তুমি সবগুলো একসাথে করতে পারো, ডাবল কাউন্ট বাদ দিয়ে হিসাব তুমি প্রথম আগে সবগুলো বার করে ফেলতে পারো, এরপর তুমি বিয়োগটা পরে করতে পারো। ও সরি কেটে দিলাম, লাইক ওর যেটা ছিল এখানে ছিল, এটাতে ছিল তোমার, তাই না? ওকে তাহলে তুমি আগে এখানে কয়টা বার করে ফেলো, এখানে কয়টা বার করে ফেলো, এবার কয়টা? এবার হচ্ছে তোমার 1 2 3 4 5 15টা। ওকে এখানে কয়টা? এখানে 6টা। আর এখানে কয়টা? 6টা, তাই না? তুমি এরও ডাবল কাউন্ট করছো, এরও ডাবল কাউন্ট করছো। তোমার উত্তর পাইছো? জি ভাই 25। আমার হ্যাঁ আমার এ তো ডাবল কাউন্ট করো, কারণ এটা তো প্রথমে গুণে ফেলছি, তাহলে এও ডাবল কাউন্ট আর এও ডাবল কাউন্ট। ডাবল কাউন্ট আমার বাদ দিতে হবে। এবার ক্লিয়ার হয়েছে? ওকে আচ্ছা তাহলে আমাদের মূলত প্রবলেম যেটা হয়েছে যে আমরা লিনিয়ার স্ট্রাকচার যেগুলো, সেগুলো আমরা ওই আয়তক্ষেত্র সিস্টেমে, যেটা আমাদের অরিজিনাল আয়তক্ষেত্র গুণা সিস্টেম ছিল এটা, তাই না? এটা এই সিস্টেমে আমরা ইজিলি করে ফেলতে পারতেছি। এই সিস্টেমে আমরা মূলত আয়তক্ষেত্র কাউন্ট করা আমাদের জন্য ইজি, কিন্তু যখন টাওয়ার হয়ে যায় এরকম, তখন সেটা আমাদের আলাদা করে কাউন্টিংটা করতে হয়। আসিফ হ্যাঁ 2 মাইনাস হবে না আসিফ? কারণ আমরা এও তো ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে, এও তো ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে। ভাইয়া বলো আর একটু অ্যাড করে দেই, শেষের যে বক্সটা হয়েছে না, হ্যাঁ ওইটা যদি এটা সাইডেই যোগ আবার ওটা আমি নিয়ে আসি, সেক্ষেত্রে কোনো বাদ দেওয়া লাগবে না। আপনি হিসাব করে দেখবেন যে 27টাই তখন হবে যদি সাইডে নিয়ে আসি। এটা কোনটা? আর যে শেষের যেটা, হ্যাঁ হ্যাঁ এটার বক্সটা যদি লম্বা যে বক্সটা আছে ওইটার পাশে যদি নিয়ে আসি, সেক্ষেত্রে বাদ দেওয়া লাগবে না, হিসেব করে তখন 27 আসবে। যেহেতু ফাঁকা আছে দ্যাটস ওয়াই একটা করে বাদ দিচ্ছে। আমি যেটা বুঝতে পারছি এখন তো এটা ক্রস করছে, দ্যাটস ওয়াই আমরা বাদ দিছি। হ্যাঁ 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 ক্রস না করতে বাদ দিতাম না আমরা, তাই না? সেটাই। আচ্ছা ধরো, আচ্ছা আমি তোমার প্রশ্নটা বুঝতে পারছি। ধরো এরকম যদি হয়, তাহলে আমাকে একটু বলো, ধরো এরকম যদি হয়, লাইক এরকম যদি হইতো, এখানে কয়টা আয়ত বলো তো? 1 2 3 4, হ্যাঁ তাহলে এখানে হচ্ছে যে আমাদের 10টা, 1 2 3 4 10টা। তাহলে তোমার প্রবলেমটা এটা, তোমার সমস্যা কি এটা? আমি তোমার প্রবলেমটা বুঝতে পারিনি আসলে। আচ্ছা তোমার প্রবলেমটা তুমি একটু ছবি এঁকে তুমি ক্লাসরুমে দিও। হ্যাঁ তোমার কথাটা বুঝতে পারি নাই, তুমি যেটা বোঝাতে চাইছো, তুমি একটু ছবি এঁকে ক্লাসরুমে দিও। ভাই আমি তুমি ছবি এঁকে ক্লাসরুমে দিও, আমাদের ক্লাসরুমে বলতে ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, আমরা শেষ করতে হচ্ছে ক্লাস। তোমাদের জন্য তাহলে অ্যাসাইনমেন্ট যেটা থাকবে, তোমরা যে যে রেডার বই কিনছো সেই রেডার বই থেকেই চতুর্ভুজ সংক্রান্ত প্রবলেম গুলো
একটু কাউন্টিং করাটা শিখবা। আর যেহেতু তুমি সিলেবাসটা অলরেডি দেখছো, হ্যাঁ মাথার হ্যাং হয়ে গেছে, মেন্টাল এবিলিটি করে মাথা হ্যাং না হলে তোমার ইয়া। আর যারা প্রথম ক্লাসে ভয় পেয়ে গেছো তোমাদের জন্য অবৈধ, সেটা হচ্ছে শুধুমাত্র কাউন্টিংটাই কঠিন মেন্টাল এবিলিটির মধ্যে। কাউন্টিংটা ভীষণ রকম ঝামেলার, বাকি সবগুলো কিন্তু সহজ। যেমন দশমিকের তোমার হচ্ছে যে এরকম গুণ ভাগ, তারপরে তোমার এই যে কম্পিউটারের যোগ বিয়োগ, যান্ত্রিক দক্ষতা। ভাই যে প্রথম ক্লাস করতে আসছে যে দেখে তো মাথা মুথা ঘুরে যাচ্ছে সব। আর আচ্ছা আরেকটা কঠিন ক্লাস আছে, ত্রিভুজের তো একটু বেশি কঠিন, ত্রিভুজ একটু বেশি কঠিন। হ্যাঁ ভাইয়া আপনার ক্লাস গুলো আছে এগুলো আমার সহজে ঢুকে গেছে। চতুর্ভুজটা সহজ, ত্রিভুজটা একটু বেশি কঠিন। ত্রিভুজটা তোমরা প্লিজ একটু ভিডিওগুলো দেখে আসো, ত্রিভুজ আরো কঠিন। এই দুটো কাউন্টিং গেলে তোমার মেন্টাল এবিলিটির মধ্যে আর কঠিন আর কিছু নাই, মূলত কাউন্টিংটাই বেশি কঠিন। আর কাউন্টিং যদি কমন না পড়ে এর মধ্যে আশা করি কমন পড়বে, যদি না পড়ে কমন তাহলে তুমি এটা স্কিপ করে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, এগুলোর উপর এক্সাম হবে? এক্সাম হবে না কালকে? জি আচ্ছা। আর সবার জন্য একটা ইয়ে বলি, আমাদের এক্সাম একজন বলছে এক্সামটা 9টা দিলে ভালো হয়। তো আমাদের মূলত এক্সাম টাইমটা কালকে থেকে 9টা থেকে 9টা 15 মিনিট পর্যন্ত এক্সাম, 15 মিনিট এক্সাম হবে। মীরা বিষয়টা তাহলে নোট করে রাখো, কালকে কোশ্চেন দিতে হবে ঠিক 9টায়, 9টা থেকে 9টা 15 পর্যন্ত এক্সাম হবে। ওকে ভাই এটার কোনো পিডিএফ বই দিবেন না? হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, কোনো পিডিএফ বই দিবেন না মেন্টাল এবিলিটি? ভাইয়া 9টায় না দিয়ে 9:30 দেওয়া যায় না? 9:30 ভালো হবে ভাইয়া। 9:30 থেকে তো ক্লাস ভাইয়া ঠিক আছে 9টার দিকে দিয়ে। ঠিক আছে। ক্লাসের রেকর্ডটা কোথায় পাবো? রেকর্ডটা গুগল ড্রাইভে পাবা, যে গুগল ড্রাইভ যে দেখছরা সেই গুগল ড্রাইভে পাবা। ভাই 9টা কি 9:30 একটু ফিক্সড করে বলেন ভাইয়া। বুঝি নাই ভাইয়া 9টা কি 9:30 এক্সাম একটু ফিক্সড করে বললে ভালো হয় ভাইয়া। 9টা থেকে 9টা 15 পর্যন্ত এক্সাম। আচ্ছা এক্সাম পরে দেওয়া যাবে কি? এক্সাম পরে দেওয়া যাবে, এক্সাম তুমি পরে দিতে পারবা, কোশ্চেন থেকে যাবে।